ক্লাসটা লাইভে শেয়ার হয়ে গেছে। যারা ফেসবুক লাইভে জয়েন করেছো আজকে ক্লাসটা করার জন্য, ফেসবুক লাইভে যারা রয়েছো আমাকে একটু ফেসবুক লাইভ থেকে কমেন্ট করে জানাও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক লাইভে যারা রয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা আজকে ক্লাসের স্লাইডটা শেয়ার করবো স্ক্রিনে। ফেসবুক লাইভে যে 10 জন রয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। Yes, all clear. Thank you very much, দীপ্ত। থ্যাংক ইউ, জয়ী। তাহলে যেহেতু ক্লাসের অডিও ভিডিও ক্লিয়ার আছে ফেসবুকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে পারি। যারা ফেসবুক লাইভে রয়েছে এবং জুমে জয়েন করতে চাও, ক্লাসের জুম লিংকটা কিন্তু ফেসবুক গ্রুপে দেওয়া আছে। তুমি জুম লিংকে ক্লিক করে তোমার যে নাম সেটা তোমার মেডিকেল রোল নাম্বার স্পেস দিয়ে তোমার নিজের নামটা দিয়ে তারপরে তুমি জয়েন দিবা, নাহলে কিন্তু তোমাকে ক্লাসে অ্যাপ্রুভ করা হবে না। কেমন? আমরা আজকে ক্লাসের স্লাইডটা একটু স্ক্রিনে শেয়ার করি। যারা ফেসবুক লাইভে রয়েছে আমি ক্লাসের লাইভটা শেয়ার করতে করতে এটা বলে দিচ্ছি। ফেসবুক লাইভে ক্লাস চলাকালীন সময়ে যদি কোনো কোয়েশ্চেন করতে চাও তাহলে তুমি ফেসবুক লাইভেই তুমি কমেন্ট করতে পারো। আজকে আমাদের কিউএনএ টিচার হিসেবে আছেন ফেসবুক লাইভে মেহেদী ভাইয়া। মেহেদী ভাইয়া তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর কমেন্টে রিপ্লাইতে দিবেন। তার মানে ক্লাস চলাকালীন সময়ে যে কোনো জিনিস না বুঝলে তুমি অবশ্যই লাইভে লিখবে। কেমন? আমাদের আজকে টপিক হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ক্লাসের স্লাইডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের প্রথম টপিক হচ্ছে পর্যায়ভিত্তিক গতির জন্য 8.1.1 স্থানিক পর্যায়ভিত্তিক গতি। স্থানিক পর্যায়ভিত্তিক গতির যে জায়গাটুকু দাগানো আছে তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটুকু আমি একটু জুম ইন করবো, তাহলে তুমি তোমার স্ক্রিনে ভালো মতো পরিষ্কার ভাবে স্লাইডে দেখতে পাবে। দেখো স্থানিক পর্যায়ভিত্তির যে জায়গাটা আছে এটাকে আমি একটু জুম ইন করি। জুম ইন করার পর মোটামুটি এই ধরনের একটা জায়গা দেখা যাবে। দেখো স্থানিক পর্যায়বৃত্তি থেকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এটার বেসিকটা ক্লিয়ার করা লাগবে, এটা আসলে কি, কালিক পর্যায়বৃত্তির সাথে এটা তফাৎটা কি এটা জানা লাগবে। আর এক্সাম্পল গুলো যখন পরীক্ষায় আসবে তখন আমরা একটা এক্সাম্পল দেখে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে আমরা বুঝতে পারবো এটা কি স্থানিক নাকি কালিক পর্যায়বৃত্তি, এটার ব্যাপারে আমাদের জানা থাকা লাগবে। তো আমার একটু আঁকার জন্য জায়গা দরকার, আমি একটু স্লাইডটাকে আনজুম করি, তাহলে আমার জায়গা পাওয়া যাবে, সেখানে আমি একটু লিখবো। কেমন? একটু খেয়াল করো তো। মনে করো এইখানে একটা বাড়ি আছে, এই বাড়ির চারপাশে একটা সবুজ কালারের রাস্তা আছে, গোল করে বাড়িটাকে ঘিরে রাখছে মনে করো, সবুজ কালারের রাস্তা। ঠিক আছে? এই রাস্তাগুলোর উপর 1 কিলোমিটার পর পর একটা করে কারেন্টের খাম্বা লাগানো আছে। কেমন? ইলেকট্রিক পোল বা কারেন্টের খাম্বা, প্রত্যেকটা খাম্বা 1 কিলোমিটার পর পর। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, এরকম অনেকগুলো আছে আর কি। কেমন? তো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রত্যেকটার 1 কিলোমিটার। থাকে না, তুমি দেখবা যে হাইওয়ের পাশে যাওয়ার সময় দেখবা দুই পাশে ক্ষেত আর ক্ষেত, ক্ষেতের উপর দিয়ে দেখবা যে অনেক বড় বড় ইলেকট্রিক কিছু পোল যায়, ওই পোলের উপর দিয়ে হাই ভোল্টেজের তার যায়, খেয়াল করে দেখবে এরকম। তো তোমার ধরো এটা হচ্ছে খাম্বা নাম্বার 1, এটা হচ্ছে খাম্বা নাম্বার 2। এখন তুমি মনে করো 1 নাম্বার খাম্বা থেকে এইভাবে তুমি ঘোরা শুরু করলা, এই বাড়িটাকে চক্কর দিয়ে এইভাবে তুমি একবার করে এই সবুজ রাস্তা হয়ে ঘুরে আবার 1 নাম্বার খাম্বার পাশে চলে আসলা। এইভাবে তুমি যদি একবার চক্কর দাও তাহলে কিন্তু আমি বলতে পারি যে তুমি একটা পর্যায়ভিত্তিক গতির মধ্যে আসছো, তাই না? যে তুমি একটা পর্যায়ে কমপ্লিট করলা, যেখান থেকে স্টার্ট করছো আবার সেইখানেই ফেরত আসলো, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এখানে একটা পর্যায় হয়েছে, তাহলে এটা একটা পর্যায়ভিত্তিক গতি। কেমন? এখন মনে করো তোমার 1 নাম্বার খাম্বা থেকে ঘুরে আবার 1 নাম্বার খাম্বায় ফেরত আসতে ধরো তোমার সময় লাগছে 2 ঘন্টা। ঠিক আছে? মানে তোমার 60 মিনিট সময় লাগছে আর কি, 120 মিনিট সময় লাগছে। কেমন? এখন আমি কিন্তু বলতে পারি যে তুমি একটা পর্যায়ভিত্তিক গতির মধ্যে আসো, যেটার পর্যায়টা সময়ের মাধ্যমে মাপা যাবে। কয় কয় ঘন্টা পর ঘুরে আসছো, বাই 2 ঘন্টা পর ঘুরে আসছি। তাহলে তুমি একটা সময়ের মাধ্যমে এটা পর্যায়টা মাপতেছো যে কত সময় পর আসলো রে, 2 ঘন্টা পর আসছে। যেহেতু সময়ের মাধ্যমে আমি পর্যায় মাপতেছি বা কালের মাধ্যমে আমি পর্যায় মাপতেছি, তাহলে এই পর্যায়বৃত্তির নাম হবে কালিক পর্যায়বৃত্তি। তাহলে কালিক পর্যায়বৃত্তি মানে কি? যেই পর্যায়বৃত্তিক গতির পর্যায়টা সময়ের মাধ্যমে বা কালের মাধ্যমে মাপা হয় সেটাকে আমরা বলবো কালিক পর্যায়বৃত্তি। এখন তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু জিনিসটাকে এইভাবে বলতে পারতাম যে এই যে তুমি 1 নাম্বার খাম্বা থেকে দৌড় দেওয়া শুরু করছো, তুমি যখন 2 নাম্বার খাম্বায় গেলা তুমি কিন্তু 1 কিলোমিটার দৌড়ে আসছো। 1 কিলোমিটার দৌড়ে আসার পরেই তুমি 2 নাম্বার খাম্বাটা দেখতে পাই। 2 নাম্বার খাম্বা কিন্তু দেখতে 1 নাম্বার খাম্বার মতোই, আইডেন্টিক্যাল, সিমিলার টাইপের চেহারা, তাই না? তাহলে আমি কিন্তু বলতে পারি তুমি 1 কিলোমিটার পর পর
একই ধরনের খাম্বা রিপিট পাচ্ছ, আবার তুমি ধরো 2 নাম্বার খাম্বা থেকে শুরু করলা, তুমি আবার 3 নাম্বার খাম্বায় গিয়ে থামলা, তুমি কিন্তু আরো 1 কিলোমিটার দৌড়াইলা। তাহলে আমি কিন্তু এটাও বলতে পারি এখানে আরো একটা পর্যায়বৃত্তিক গতি চলতেছে, এটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্তিক গতি। এটা কেমন? তুমি প্রত্যেক 1 কিলোমিটার পর পর একই ধরনের খাম্বা রিপিট পাচ্ছ, কয় কিলোমিটার পর পর? 1 কিলোমিটার পর পর। তার মানে আমি আরো একটা পর্যায়বৃত্তির ঘোষণা দিলাম, যেটার পর্যায়টা আমি আর সময়ের মাধ্যমে মাপতেছি না, আমি মাপতেছি দূরত্বের মাধ্যমে বা স্থানের মাধ্যমে মাপতেছি। কত কিলোমিটার পর পর বা 1 কিলোমিটার পর পর একই ধরনের খাম্বা পাচ্ছি। তো তুমি দেখতে পারলা যে স্থানিক পর্যায়বৃত্তি হচ্ছে এমন পর্যায়বৃত্তি যেটার পর্যায়টা আমরা দূরত্বের মাধ্যমে মাপি বা জায়গার মাধ্যমে মাপি, আর কালিক পর্যায়বৃত্তি হচ্ছে এমন পর্যায়বৃত্তি যেটার পর্যায়টা আমরা সময়ের মাধ্যমে মাপি বা কালের মাধ্যমে মাপি। এখন তুমি এটাও বুঝতেছো যে একই এক্সাম্পলের মধ্যে একই সাথে স্থানিক এবং কালিক পর্যায়বৃত্তি ঘটতে পারে। তুমি দেখো এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু আমি যখন সময়ের মাধ্যমে প্রকাশ করতেছি এটাই হয়ে যাচ্ছে কালিক পর্যায়বৃত্তি, আমি যদি দূরত্বের মাধ্যমে প্রকাশ করি এটাই হয়ে যাবে স্থানিক পর্যায়বৃত্তি। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তুমি একটু খেয়াল করে দেখো। এই দেখো ঘড়ির কাটার গতি, তুমি দেখো এটা কিন্তু স্থানিক পর্যায়বৃত্তিক গতির মধ্যে আছে, আছে না? আবার তুমি দেখো এটা কিন্তু কালিক পর্যায়বৃত্তির মধ্যেও কিন্তু আছে। তুমি দেখো এই যে ঘড়ির সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা, তার মানে একই ঘড়ি এক্সাম্পল কিন্তু 2 জায়গাতেই আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমি বুঝবো কিভাবে যে ঘড়ির কাটার গতি ধরে দিয়ে জিজ্ঞেস করলো এটা কি ধরনের পর্যায়বৃত্তিক গতি, আমি কিভাবে বুঝবো এটা স্থানিক নাকি কালিক? তুমি দেখো ধরো একটা সেকেন্ডের কাটা, এটা কত সময় পর পর একবার চক্কর দেয়, তুমি চিন্তা করো তো। এটা কি 60 সেকেন্ড পর পর একবার চক্কর মেরে আসে না? মানে 1 মিনিট পর পর একবার পুরাটা ঘুরে আসে। তাহলে আমি কিন্তু বলতে পারি ঘড়ির সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর পর একবার করে ঘুরে আসে, এটা হচ্ছে একটা কালিক পর্যায়বৃত্তি। এখন মনে করো এই ঘড়ির সেকেন্ডের কাটাটা যে একবার ঘুরে আসলো, সে মনে করো 3 মিটার মনে করো ঘুরে আসছে। ধরো এই যে চারপাশে যে গোল যে একটা বৃত্ত আঁকলাম, এটা দৈর্ঘ্য মনে করো 3 মিটার। আমি কিন্তু বলতে পারি যে ঘড়ির সেকেন্ডের কাটাটা প্রত্যেক 3 মিটার পর পর একটা জায়গা চক্কর দিচ্ছে। কত মিটার পর পর? 3 মিটার, নট 3 মিনিট। 3 মিটার পর পর চক্কর দিচ্ছে, অথবা 60 সেকেন্ড পর পর চক্কর দিচ্ছে। তাহলে দুইটাই কিন্তু পর্যায়বৃত্তিক গতি, একটা স্থানিক একটা কালিক। তাহলে সবচেয়ে সহজ উপায় কি দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার? দেখো সহজ উপায় কি, যদি তুমি দেখো স্পেসিফিক ভাবে সময়ের কথা উল্লেখ করে দেওয়া আছে, যেমন দেখো সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর, মিনিটের কাটা 60 মিনিট পর, ঘন্টার কাটা 12 ঘন্টা পর, পৃথিবী সূর্যের চারদিকে 365 দিন পর, পৃথিবীর চারপাশে চাঁদ 30 দিন পর পর ঘুরে, সময়ের কথা যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় তাহলে কালিক, আর যদি না উল্লেখ করে দেয় তাহলে স্থানিক। তাহলে দেখো এটা বোঝাটা আরো সোজা। তুমি দেখো উপরে স্থানিক পর্যায়বৃত্তির মধ্যে কোথাও কিন্তু সময়ের কথা কিন্তু উল্লেখ নাই বা অন্য কোনো কিছুর কথা কিন্তু উল্লেখ নেই, তাহলে সময় উল্লেখ থাকলে কালিক, না থাকলে স্থানিক। তাহলে আমাদের এটা বেসিকটা বোঝা হয়ে গেল, এক্সাম্পল গুলো আমরা পারবো, সময়ের কথা উল্লেখ থাকলে কালিক হয়ে যাবে। আমাদের পরবর্তী টপিক, তুমি দেখো পরবর্তী টপিক হচ্ছে পর্যায়কাল। এটাকে আমরা একটু জুম ইন করবো। এইখানে যেটা তোমার বেশি ভালো করে বোঝা লাগবে সেটা হচ্ছে এটা স্পন্দন গতি বা দোলন গতি। এই ব্যাপারটা বুঝতে আমরা এই প্রথম লাইনটার হেল্প নিব। তুমি দেখো তো এখানে কি লিখছে, পর্যায়বৃত্তিক গতি সরল পথেও হইতে পারে, বক্র পথেও হইতে পারে, বা বন্ধ পথেও হইতে পারে। এই জিনিসটা একটু মানে বুঝতে হবে। মনে করো এখানে একটা দেয়াল আছে, দেয়ালটা ধরো তোমার হচ্ছে দেয়ালের নাম দিলাম এ, আবার এইখানে মনে করো একটা দেয়াল আছে, দেয়ালের নাম দিলাম মনে করো বি। কেমন? এখন তুমি এ দেয়াল থেকে বি দেয়ালের দিকে একবার দৌড়ে যাবা, আবার বি দেয়াল থেকে তুমি এ দেয়ালের দিকে মনে করো দৌড়ে আসবা। এইভাবে তুমি এ থেকে বি তে সরাসরি দৌড়ে চলে গেলা, বি থেকে একটা বাড়ি খেলা। আবার বি থেকে তুমি আবার এর দিকে আবার দৌড়ে চলে এসে তুমি এতে বাড়ি খেলা। খেয়াল করে দেখো যখন তুমি এ থেকে বি তে গেলা, তোমার কিন্তু পর্যায়টা কমপ্লিট হইলো না, কারণ তুমি এখনো এতে ফেরত আসো নাই। তুমি এ থেকে জাস্ট বিতে গেছো, বিতে গিয়ে যখন তুমি আবার বি থেকে এতে ফেরত আসবা, তখন কিন্তু আমি বলতে পারি একটা পর্যায় কমপ্লিট হয়েছে, হয়েছে না? তাহলে আমি বলতে পারি এটা একটা পর্যায়বৃত্তিক গতি। এটা কেমন পর্যায়বৃত্তিক গতি? এটা সরল রৈখিক পথে পর্যায়বৃত্তিক গতি। একটা সরল রেখার পথে গেছো, সরল রেখার পথে আসছো, এটা একটা পর্যায়বৃত্তিক গতি হইতে পারে। আবার মনে করো তুমি এ থেকে যে বিতে গেলা, তুমি এমনি না গিয়ে তুমি গোল গোল করে ঘুরে ঘুরে গেলা, এইভাবে গোল করে একবার যাচ্ছ, আবার একবার কি করতেছো, আসতেছো, গোল করে করে ঘুরতেছো আর কি। এই যে তুমি গোল করে করে ঘুরতেছো, এটাও কিন্তু একটা পর্যায়বৃত্তিক গতি। এটা কেমন পর্যায়বৃত্তিক গতি? এটা হচ্ছে তোমার বক্র পথে পর্যায়বৃত্তিক গতি। তোমার পথটা এখন সোজা না, পথটা এখন বাঁকা, ঠিক না? এবং দেখো জায়গাটা কিন্তু তুমি এখন বন্ধ করে ফেলতেছো। একটু তুমি চিন্তা করো, আমি একটা গোল একটা জায়গা আঁকি, তুমি এরকম গোল করে আঁকলে বুঝছো জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা বন্ধ পথ বলতে পারি। তার মানে পর্যায়বৃত্তিক গতি বিভিন্ন ধরনের পথে হইতে পারে, সরল পথে হইতে পারে, বক্র পথে হইতে পারে, বন্ধ পথে হইতে পারে, কিন্তু তাদের মধ্যে স্পেশাল হচ্ছে এইটা, এই সরল পথে যে গতিটা, এটা হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল তুমি খেয়াল করো, এইটা যখন হচ্ছিল তখন কি হতেছিল দেখো, অর্ধেক সময় সে একদিকে যাচ্ছিল, বাকি অর্ধেক সময় সে কিন্তু উল্টা দিকে যাচ্ছিল, ঠিক না? খেয়াল করে দেখো সরল পথ যখন হচ্ছিল প্রথম অর্ধেক সময় একদিকে যাচ্ছিল, বাকি অর্ধেক সময় উল্টা দিকে যাচ্ছিল। তাইলে এইটা ওয়ান কাইন্ড অফ স্পন্দন গতি। স্পন্দন মানে কি? কাপাকাপি করে, এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিকে আসে, এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিকে আসে, এগুলোকে আমরা বলি কম্পন গতি বা স্পন্দন গতি, বা এটাকে আমরা বলি দোলন গতি। যেহেতু এটা সরল রেখায় ঘটে, এই জন্য আমরা এটাকে বলি সরল দোলন গতি। এটা এত স্পেশাল কারণ আমরা আজকে যে জিনিসটা নিয়ে পুরো চ্যাপ্টার জুড়ে আলোচনা করবো সরল দোলক, এই সরল দোলকের গতিও কিন্তু সরল দোলন গতি। তুমি চিন্তা করো একটা সরল দোলক যদি টেনে ছেড়ে দাও, অর্ধেক সময় যায়, অর্ধেক সময় আসে, তাই না? তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই যে স্পন্দন গতি বা দোলন গতি, এটা ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্তিক গতি।
কিন্তু সকল পর্যায়ে ভিত্তিক গতি কিন্তু স্পন্দন গতি না। তুমি দেখো একটু আগে যে আমি গোলাকার একটা গতি আঁকছিলাম, ওটা কিন্তু অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় উল্টা দিকে যায়, তা কিন্তু সাপোর্ট করে না। তার মানে আমি বলতে পারি সকল স্পন্দন গতি অবশ্যই পর্যায় ভিত্তিক গতি, কিন্তু সকল পর্যায় ভিত্তিক গতি স্পন্দন গতি হবে না, তাই না? এটা ওই যে সকল খারি খারক, সকল খারক খান নয়, সকল রাসূল নবী, সকল নবী রাসূল নন, এই টাইপের লাইন কিন্তু হয়ে গেল, তাই না? লাইনটা আমরা লিখে রাখি, দেখো লাইনটা লিখবো। লাইনটা হচ্ছে কি, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। কেমন? এই লাইনটা থেকে আমরা পরবর্তী পৃষ্ঠে আসবো। দেখো পরবর্তী পৃষ্ঠে দেখো মাঝামাঝি দেখবা একটা 100% টপিক আছে, এটা আমি জুম ইন করি। তুমি দেখো এই 100% জায়গাটা যে দেয়া আছে, এটার মধ্যে দেখো একটা গ্রাফ আছে। এখন গ্রাফ থেকে আমরা যখন কিছু পড়বো, মাথায় রাখবা একটা গ্রাফের দুটা জিনিস লাগে। একটা হচ্ছে গ্রাফটার সাইজ কিরকম, গ্রাফটা কি বৃত্তাকার না সরলরৈখিক নাকি মূলবিন্দুগামী, এটা জানতে হয়। নাম্বার 2, এই গ্রাফের কোনো ঢাল আছে কিনা জানতে হয়। যেমন ধরো তোমরা যখন চলতরিৎ পড়বা, তখন তোমাদের শেখানো হবে চলতরিতে ওহমের সূত্রের যে গ্রাফটা আছে, সেই গ্রাফের ঢালের বিপরীত রাশি হচ্ছে তোমার কি বলে, পরিবাহিতা, আর ঢালটাকে বলা হয় রোধ। এই ধরনের জিনিসপত্র তুমি পড়বা চলতরিৎ পড়তে গেলে। তো আমরা আজকে এই গ্রাফটা থেকে আমরা কি কি পড়বো সেটা আমরা শিখবো, এবং তাছাড়া যে 4টা পয়েন্ট রোমান সংখ্যা 1 2 3 4 দেওয়া আছে, এই পয়েন্টগুলোর মানেও আমরা বুঝবো। আমাদের একটু জায়গা লাগবে, একটু জায়গাটাকে আন্দোলন করি। দেখো একটা সরল দোলকের বেসিক ইকুয়েশন হচ্ছে এটা। সরল দোলক হুকের সূত্র মেনে চলে, এই সূত্রটা এফ সমানুপাতিক মাইনাস এক্স। এটাকে একটু ভাঙিয়ে আসো। এফ মানে কি, এম এ, তাহলে লিখতে পারি এম এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এম তো ধ্রুবক, লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বলা যায়, তাই না? এই যে আমি লিখলাম এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এই কথাটার মানে কিন্তু সরণ আর ত্বরণ পরস্পরের সমানুপাতিক। একজনকে যদি বাড়াই আরেকজনও বাড়বে, একজনকে যদি কমাই আরেকজনও কমবে। মাইনাসটা দিয়ে, এই যে মাইনাসটা দিছি, এই মাইনাস দিয়ে কিন্তু মান বোঝায় না, এই মাইনাস দিয়ে দিক বোঝায়। এই মাইনাস বোঝায় সরণ যেদিকে বাড়বে তখন তার উল্টা দিকে বাড়বে, সরণ যেদিকে কমবে তখন তার উল্টা দিকে কমবে। আসলে তোমাকে আমি একটু জিনিসটার মানে বোঝাই, আমাকে একটু টেক্সট করে বা একটু কমেন্ট করে আমাকে জানাবা তোমরা সবাই দোলনায় উঠছো কিনা ছোটবেলায়। দোলনায় আমার একটা জানাও তো, একটু টেক্সট করে দোলনায় উঠছো কিনা। এগুলো কিন্তু ওই সব দোলনা না যে বারান্দার মধ্যে রাখছি, আরামদায়ক টাইপের দোলনা, দোলে তো দোলে না, ধাক্কা দিলে যায় তো যায় না, এগুলো না। কিন্তু এগুলো হচ্ছে তোমার অ্যাডভেঞ্চারাস টাইপের দোলনা। ওই যে দেখবা গ্রামে যারা বিশেষ করে বড় হয়েছে তারা এগুলোতে বেশি উঠছে। দেখবা যে গ্রামে আম গাছ বা জাম গাছ থাকে, বড় একটা গাছ, ওই গাছের সাথে ডালের সাথে লম্বা একটা দড়ি বাঁধে, বাইধা নিচে কোনো মতে একটা বসা যায়, এমন একটা পিড়ি বাঁধে, তাই না? সেই পিড়ি আবার মাটির সাথে কথা বলে। তার মানে তুমি যদি সেই পিড়িতে বসো, তোমার ঠ্যাং কিন্তু মাটির সাথে ঘষা ঘষা খাবে খাবে একটা ভাব থাকে, থাকে না? এই জন্য দোলনায় বসলে কিন্তু আবার একটা টিপস এন্ড ট্রিক্স আছে, যে দোলনায় বসলে ঠ্যাং সবসময় সামনের দিকে মুখ করে রাখবে। কল্পনা করা ব্যাপারটা, তুমি দোলনায় সুন্দর করে দড়ি ধরে বসে আসো, আর তোমার ঠ্যাং কোন দিকে, একদম সোজা সামনের দিকে, যেন তুমি যখন এরকম ওঠানামা করবা তখন যেন তোমার পা যেন মাটিতে ঘষা না খায়, ঠিক না? এটা কিন্তু আমরা একটা সরল দোলকের সাথে তুলনা করতে পারি। তুমি চিন্তা করো, একটু একটু ব্রেনে তুমি কল্পনা করো যে যখন আমরা এই ধরনের দোলনায় উঠি, ন্যাচারালি আমাদের গাড়ির মধ্যে দুইটা শয়তান নিয়ে ঘুরে এমন কিছু বন্ধু বান্ধব থাকে না, এরা কিন্তু আমাদের ওই দোলনাটাকে ধাক্কা দেওয়ার কাজে নিজেদের নিয়োজিত করে। যে যখন আমার বন্ধু দোলনায় উঠবে তখন আমি তাকে এমন ভয় দেখাবো যেন জীবনে সে আর দোলনায় উঠতে না পারে। এই টাইপের মানে নৃশংস নিষ্ঠুর বোধ বুদ্ধি সম্পন্ন কিছু মানুষ থাকে যারা দোলনার পিছনে দাঁড়ায়, এদের টার্গেট হচ্ছে দোলনাকে ধাক্কা দেয় একটু পরপরই। কেমন? ওরা কি করে, তোমাকে টাই না যত দূরে নেওয়া সম্ভব নিবে, তারপর ছেড়ে দিবে, ছেড়ে দিবে। এবং তুমি যখন পড়া শুরু করবা, কেমনে পড়বা দেখো তো, মনে করো এই টাইপের টাইনা ছেড়ে দিবে। তোমার ছেড়ে দিল যখন, ওই সময় তোমার বেগ কিন্তু জিরো, বাট তুমি তো মাটির দিকে পড়তেছো, পড়তেছো বেগ বাড়তেছে, আরো পড়তেছো বেগ আরো বাড়তেছে, আরো পড়তেছো বেগ আরো বাড়তেছে। একদম মিড পয়েন্ট যখন ক্রস করবে না, তখন তোমার কিন্তু বেগ থাকবে সবচেয়ে বেশি, ঠিক? ওই বেগের ঠেলায় তুমি কিন্তু উপরের দিকে ওঠা শুরু করবা, এদিকে উঠতেছো, তখন দেখা যাবে যখন তুমি এদিকে ওঠা শুরু করলা, মিড পয়েন্ট ছেড়ে ক্রস করে দিকে যাওয়া শুরু করলা, তখন কিন্তু পৃথিবী তোমাকে নিচের দিকে টানবে, অভিকর্ষ ত্বরণের মাধ্যমে টানবে না? তুমি আরো উপর উঠবা, পৃথিবী তোমাকে আরো টানবে নিচের দিকে, মানে তোমাকে পেছন দিকে আনার চেষ্টা করবে, তোমার বেগ ধীরে ধীরে কমতে থাকবে, তাই না? তুমি আরো উঠবা, তোমার পৃথিবী তোমাকে আরো টানতে থাকবে, তখন তোমার বেগ আরো কমতে থাকবে। একদম হাইয়েস্ট পয়েন্টে তোমার বেগ হবে 0, তখন তুমি আবার পৃথিবীর আকর্ষণে পিছন দিকে ব্যাক করা শুরু করবে, তাই না? আবার নামতেছো বেগ বাড়তেছে, নামতেছো বেগ বাড়তেছে, নামতেছো বেগ বাড়তেছে, একদম মিড পয়েন্টে বেগ আবার বেশি, আবার তুমি এদিকে যাচ্ছ, আর ওইদিকে তো বন্ধু দাঁড়ায় আছে ঠেলা দেওয়ার জন্য, সে তোমাকে একটু পর ঠেলা দিবেই, তাই না? সেটা আলাদা কথা। তুমি জাস্ট এই জিনিসটা কল্পনা করো তো, এই যে তুমি যখন এইভাবে উঠতেছো নামতেছো, তোমার যে ওই যে সামনের দিকে মুখ করে থাকা যে ঠ্যাং দুটা ছিল, সেই ঠ্যাং দুটা কিন্তু কিছুক্ষণ মাটির দিকে থাকবে, মাটির দিকে থাকবে, মাটির দিকে থাকবে, নামতেছো মাটির দিকে থাকবে। একদম যখন মিড পয়েন্ট ক্রস করবা, তখন তোমার পা কি মাটির সাথে সমান্তরাল থাকবে না? একটু ব্রেনে কল্পনা করো, যখন তুমি একদম মিড পয়েন্টটা ক্রস করবা, তখন তোমার পা, যেটা তুমি একদম বরাবর তাক করেছিল, ওটা কি একদম মাটির সাথে সমান্তরাল থাকবে না? তুমি চিন্তা করো তো, মাটির সমান্তরালে কি জি কাজ করে?
করে না কিন্তু। মাটির সমান্তরালে জি এর মান কত? 0। তার মানে যখন তুমি মিড পয়েন্ট ক্রস করো তখন তোমার উপর ত্বরণের মান কিন্তু 0। ভেবে দেখো তুমি, যখন তুমি মধ্যবিন্দু ক্রস করো তখন তোমার বেগের মান কিন্তু ছিল ম্যাক্সিমাম, বাট তোমার ত্বরণের মান কি? 0, ঠিক না? যখন তুমি মিড পয়েন্ট ক্রস করে এদিকে যাওয়া শুরু করবা, তোমার ঠ্যাং কিন্তু উপরের দিকে মুভ করা শুরু করবে। যখন তুমি ঠ্যাংটা উপরের দিকে মুভ করা শুরু করবে, মানে উপরের দিকে তাক করে থাকবে, তখন কিন্তু তোমার উপর ত্বরণ কাজ করা শুরু করবে। তুমি যত দূরে যাবা তোমার পা কিন্তু উপরের দিকে মুখ করে থাকবে, একদম সর্বোচ্চ পয়েন্টে তোমার পা কিন্তু একদম আকাশের দিকে মুখ করে থাকবে, তাই না? উলম্ব বরাবর কিন্তু জি এর মান ম্যাক্সিমাম। তার মানে তুমি যখন এই দিকে সবচেয়ে উঁচু পয়েন্টে থাকবা, যেখানে তোমার বেগটা 0 ছিল, সেখানে কিন্তু তোমার উপর ত্বরণের মান ম্যাক্সিমাম। তুমি খেয়াল করে দেখো তো, মনে করো একদম মিড পয়েন্টটাকে যদি আমরা বাসা ধরি, তাহলে আমি কিন্তু ত্বরণটাকে বলতে পারি তোমার ওভার প্রোটেক্টিভ বাপমা। যে বাপমা চায় যে আমার বাচ্চা ঘরে থাকুক, যখন বাচ্চা ঘরে চলে আসে বাপমার রাগ টাগ বন্ধ, কিন্তু বাচ্চা ঘরে তো চলে আসছে, রাগ দেখা লাভ না। তাহলে মিড পয়েন্টে ত্বরণের মান কিন্তু 0। যেই তুমি ঘর থেকে বেরোইলা, মানে মিড পয়েন্ট থেকে বেরোইলা, তোমার উপর ত্বরণ কাজ করা শুরু করবে। তুমি ঘর থেকে যদি এদিকে যেতে চাও, ত্বরণ তোমাকে বলবে পিছন দিকে আয়, ঘরের দিকে আয়। তুমি আরো যাচ্ছ, ত্বরণ তোমাকে আরো টানতেছে। তুমি আরো যাচ্ছ, ত্বরণ তোমাকে আরো টানতেছে। তুমি একদম বাসা থেকে সবচেয়ে দূরে গেলা, ত্বরণ তোমার উপর সবচেয়ে বেশি কোন দিকে? পিছন দিকে। তুমি খেয়াল করে দেখো, মিড পয়েন্ট থেকে সরণ যেদিকে হবে, ত্বরণ তার উল্টা দিকে হবে। সরণ যত বেশি ত্বরণ তত বেশি। বাসা থেকে যত দূরে তোমার উপর ত্বরণ তত বেশি। তুমি একদম সবচেয়ে দূরে সর্বোচ্চ পয়েন্টে, তোমার উপর ত্বরণ কিন্তু সবচেয়ে বেশি। তাই তুমি খেয়াল করে দেখো, এই যে সর্বোচ্চ অবস্থায় এইখানে সরণ সর্বোচ্চ, কারণ আমরা সরণ তো মাপি হচ্ছে বাসা থেকে, মানে মিড পয়েন্ট থেকে সরণ মাপি। তাহলে সর্বোচ্চ অবস্থায় সরণ সর্বোচ্চ, ত্বরণও সর্বোচ্চ, কিন্তু সরণ যেদিকে সর্বোচ্চ ত্বরণ তার উল্টা দিকে সর্বোচ্চ, ঠিক না? ত্বরণ সবসময় চায় বাচ্চা ঘরে থাকুক, ঠিক কিনা? আর এই সর্বোচ্চ পয়েন্টে বেগ কি? বেগ 0, তাই না? আবার দেখো মিড পয়েন্টে, মিড পয়েন্ট মানে কি? তুমি একদম মাটির সাথে কথা কইতেছো। ওই যে বলছি তোমার দোলনাটা এত লম্বা যে পিড়ি একদম মাটির সাথে কথা কয়। তার মানে তুমি যখন মিড পয়েন্টে, মানে যখন তুমি বাসায়, তখন তুমি কিন্তু মাটি থেকে সবচেয়ে কাছে, মানে তার মানে তোমার উচ্চতা তখন সবচেয়ে কম। তাহলে তুমি তখন, যখন তুমি মিড পয়েন্টে আসো, তোমার উচ্চতা এখন সর্বনিম্ন। সর্বনিম্ন উচ্চতায় তোমার সরণ মিনিমাম, সরণ 0, ত্বরণও 0, বেগটা কি? বেগটা সর্বোচ্চ, তাই না? তো দেখো এই ব্যাপারটাকে আমি যদি একটু ছবি দিয়ে, সরল দোলকের মাধ্যমে বুঝাই, দেখো তো এরকম লাগে কিনা দেখতে, দেখো তো বুঝো কিনা। মনে করো এইটা হচ্ছে সরল দোলকের মিড পয়েন্ট, এইটা মনে করো সরল দোলকের সর্বোচ্চ পয়েন্ট, এদিকেও একটা সর্বোচ্চ পয়েন্ট আছে। ওইটার ব্যাপারে আমরা কথা না বলি, একদিকেটা জানলেই হয়। দেখো এই যে তোমার এই যে সর্বনিম্ন যে উচ্চতা, এই সর্বনিম্ন অবস্থাকে, এটা দুইটা নাম আছে, একটা হচ্ছে সর্বনিম্ন অবস্থা, একটা হচ্ছে মধ্য অবস্থা, অথবা একটা এটাকে বলে সাম্যাবস্থাও বলে, একই কথা, একই কথা। এখানে সরণ কত? 0। এখানে বেগ কত? ম্যাক্সিমাম। এখানে ত্বরণ কত? 0 বলা যায়। আবার সর্বোচ্চ অবস্থা যেটা, এই যে এই পাশে যেটা, এটার আবার দুইটা নাম আছে, সর্বোচ্চ অবস্থা বলে, এটাকে প্রান্তের অবস্থাও বলে। প্রান্ত মানে কি? এক মাথায়, এক সাইডে, এটা বলা যায়। এইখানে সরণ কি? এখানে সরণ ম্যাক্সিমাম, বেগ কি? 0, এটা কি মিনিমাম ভ্যালু, তাই না? আর ত্বরণ কি? ত্বরণ ম্যাক্সিমাম। দেখো তো আমরা কি এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি না? দেখো তো টিচার তোমাকে কেমনে প্রশ্ন করবে, আই বলতো দেখি সর্বোচ্চ অবস্থায় কার মান কেমন? তুমি বলবা কি, স্যার সর্বোচ্চ অবস্থা তো সবাই সর্বোচ্চ স্যার, সরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ, শুধু স্যার বেগটা স্যার বেয়াদবি করো, স্যার বেগের মান শুনুন, বেগ উল্টা। আবার তোমাকে বলবে আই বলতো দেখি সর্বনিম্ন অবস্থায় কার মান কেমন? তুমি স্যারকে বলবা স্যার সর্বনিম্ন অবস্থা তো সবাই স্যার মিনিমাম হবে, সরণ মিনিমাম, ত্বরণ মিনিমাম, স্যার বেগটা স্যার বেয়াদ, স্যার বেগটা সর্বোচ্চ হয়ে যাবে। তুমি খেয়াল করছো, সবাই কিন্তু কথা শুনতেছে, শুধু বেয়াদবি করতেছে কে? বেগ। আমরা তাহলে জিনিসটা মনে রাখবো কেমনে? আমরা মনে রাখবো সরণ ত্বরণ ভাই ভাই, সরণ ত্বরণ কি? ভাই ভাই, একজন বাড়লে আরেকজন বাড়ে, তাদের শত্রুকে? বেগ তাদের শত্রু। তাহলে আমরা মনে রাখলাম সরণ ত্বরণ ভাই ভাই, বেগ তাদের শত্রু। যে সময় সরণ ত্বরণ বেশি ওই সময় বেগ শূন্য, যে সময় সরণ ত্বরণ শূন্য ওই সময় বেগ বেশি। এবং বেগ যে বেয়াদব, বেগের মধ্যে সব বদমাইশি কেমনে বুঝবো? বতে বেগ, বতে বেয়াদব, বতে বদমাইশ, বলা যাবে না? বতে বেগ আর কি? বতে বেয়াদব। বেগ যে বেয়াদবি করে আমরা এটা এমনি মনে রাখতে পারবো। আরেকটা জিনিস আমাকে বলতো, যান্ত্রিক শক্তি কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। আমাকে একটু কমেন্ট করে বা টেক্সট করে জানাবা, গতিশক্তির সাথে কার সম্পর্ক, বেগের নাকি সরণের? আর বিভব শক্তির সাথে কার সম্পর্ক, বেগের নাকি সরণের? আমাকে একটু কমেন্ট করে বা টেক্সট করে জানাও, গতিশক্তির সাথে কার সম্পর্ক, বেগের নাকি সরণের? বিভবের সাথে কার সম্পর্ক, বেগের নাকি সরণের? বলতে হবে। গতিশক্তির সাথে বেগের সম্পর্ক, খুব চমৎকার। গতিশক্তির সাথে বেগের সম্পর্ক। আর বিভব শক্তির সাথে কার সম্পর্ক? বিভবের সাথে হচ্ছে সরণের সম্পর্ক। খুব সুন্দর, খুবই চমৎকার। তুমি চিন্তা করো তো, বেগ যদি বেয়াদব হয় তাই বেগের জাত ভাবে বেয়াদব, বেগ যদি বেয়াদব হয় বেগের জাত ভাবে কি বেয়াদব? তার মানে কি দাঁড়াইলো? তার মানে সর্বনিম্ন অবস্থায় সবাই সর্বনিম্ন, তার মানে সরণ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, অবশ্যই বিভব সর্বনিম্নই, কারণ সবাই সর্বনিম্ন। আর বেগটা যদি ম্যাক্সিমাম হয় অবশ্যই অবশ্যই ওই পয়েন্টে গতিশক্তিও ম্যাক্সিমামই হবে। তাহলে সর্বোচ্চ অবস্থায়
সবাই সর্বোচ্চ, শুধু বেগ আর বেগের জাত মিনিমাম। সর্বনিম্ন অবস্থায় সবাই সর্বনিম্ন, শুধু বেগ আর বেগের জাত সর্বোচ্চ। এইভাবে চিন্তা করা যায় জিনিসটা। তাহলে আমার কিন্তু 10 ধরনের ভ্যালু মুখস্থ হয়ে গেল, আমার কিন্তু মনে থাকবে। কেমন? এখানে লিখে দিয়ে দাঁড়াও। এখানে হচ্ছে তোমার যেহেতু ত্বরণ ম্যাক্সিমাম, তাহলে এখানে বিভব ম্যাক্সিমাম। বিভব বিভব ইংরেজি হচ্ছে ইপি। ইপি মানে পটেনশিয়াল এনার্জি। কেমন? আর গতিশক্তির ইংরেজি হচ্ছে ইকে। আচ্ছা, ফেসবুক লাইভ থেকে একজন উত্তর দিছে, যারা জুমের পার্টিসিপেন্ট তাদের তুলনায় ফেসবুক লাইভে পার্টিসিপেন্টদের উত্তর একটু পরে আসে, যেহেতু স্ট্রিমটা একটু পরে হয় ফেসবুকে। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে গ্রাফের ব্যাপারটা এখন একটু যাই। দেখো, এই এফ সমানুপাতিক যে মাইনাস এক্স লিখছি না, এইখানে এটাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে এইভাবে লেখা যায়, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেমন? এই কে এর যে ভ্যালুটা, এটা আমি তোমাকে দুইটা স্লাইড পরে শেখাবো যে কে এর ভ্যালুটা আসলে এখান থেকে আসে। ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, এখান থেকে কে এর ভ্যালুটা আসে। ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, এখান থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম। এই মানটা যদি আমরা এখানে বসাই, দেখো তো বসাচ্ছি, এফ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা এখানে বসাইলাম। একটা কাজ করি, এই সমীকরণটা আমি একটু পরের পেজে নিয়ে একটু বসাই গ্রাফের পাশে। দেখো তো, আমি সমীকরণটা বানাইলাম কি, এফ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। একটু চিন্তা করো, আমি যদি এমন একটা গ্রাফ আঁকি, যেই গ্রাফে আমি এফ কে বসাবো ওয়াই অক্ষে, তাইলে সমীকরণে এফ এর জায়গায় ওয়াই লিখতে পারি, যেহেতু এফ কে ওয়াই অক্ষে বসাইছি। কেমন? আর এই এক্স কে বসাবো এক্স অক্ষে, তাহলে এই এক্স এর জায়গায় এক্স লিখতে পারি। আর এই এম ওমেগা স্কোয়ারের জায়গায় যদি একটা এম লিখি, এই এম ওমেগা স্কোয়ারের জায়গায় যদি একটা ক্যাপিটাল এম লিখি, দেখো তো এটা দেখতে কিসের মতো লাগে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা কি বৃত্তের সমীকরণ নাকি এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? আমাকে একটু বলো তো, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর কিসের সমীকরণ? এটা কি বৃত্তের সমীকরণ নাকি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। খুব চমৎকার, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই না? এখন তুমি দেখো, যেইখানে তোমার হ্যাঁ, যেইখানে এই যে এমটার কথা আমরা বলছি, এই এমটা তো আমার ওই সরলরেখার ঢাল, তাই না? তাহলে এম এর মানটা কত? এম ওমেগা স্কোয়ার। দেখো এই যে দেখো, এই প্রত্যয়নক বল এবং সরণের লেখচিত্র দেখো, এই এফটাই কিন্তু প্রত্যয়নক বল। প্রত্যয়নক বল মানে কি? যেই বল তোমাকে উল্টা দিকে নিতে চায়। তুমি খেয়াল করে দেখো তো, মনে আছে কিনা, ওই যে তুমি যখন এই দিকে যাচ্ছিলা, তখন ত্বরণ কি চাচ্ছিল? তোমাকে উল্টা দিকে আনতে চাচ্ছিল। এই জন্য এটাকে বলা হয় প্রত্যয়নী, মানে উল্টা দিকে আনতে চায় এমন একটা বল। কেমন? তাহলে এই বল এবং সরণের যে গ্রাফ, এই গ্রাফটা একটা মূলবিন্দুগামী সরলরেখা, যার ঢাল হচ্ছে এম ওমেগা স্কয়ার। তুমি দেখো বাদ বাকি লাইনগুলো দেখো আমাদের পড়া হয়ে গেছে। খেয়াল করো, দেখো এই যে ত্বরণ এবং বল অবশ্যই কণার সরণের সমানুপাতিক। সমানুপাতিক, কিন্তু দিকটা কোন দিক? দিকটা বিপরীত দিকে। দেখো এই যে সরণের বিপরীত দিকে হয়। কেমন? একটা জিনিস দেখো, ত্বরণের ক্রিয়াশীল বলের অভিমুখ সবসময় কোন দিকে হয়? সাম্যাবস্থার দিকে হয়। মনে আছে বলছিলাম, ত্বরণ হচ্ছে ওভার প্রোটেক্টিভ বাপ মা, যার টার্গেট হচ্ছে আমার বাচ্চা যেন ঘর থেকে না বাইরে। বাচ্চা ঘর থেকে বাইরে বেরোলে সেই করে বাচ্চাকে ঘরের দিকে টানা নিয়ে আসে। তারপরে ত্বরণের কাজ হচ্ছে সবকিছুকে কোথায় নিয়ে আসা? সাম্যাবস্থার দিকে টানা নিয়ে আসা। কথা বোঝা যাচ্ছে? আর বেগ হচ্ছে বেয়াদব, বেগ চায় বাচ্চা ঘরে না থাকুক, বাচ্চা ঘর থেকে বাইরে যায়। তাহলে বাচ্চা যখন ঘরে আসে, তখনই শয়তান বাচ্চার মাথার মধ্যে বেশি গিজ করতে থাকে যে বাসা থেকে বেড়ে যা, বাসা থেকে বেড়ে যা। শয়তানটাকে বেগ, তাহলে বেগ হচ্ছে যখন সে বাসায় থাকবে, মানে সাম্যাবস্থা থাকবে, তখন বেগটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। কেমন? আচ্ছা, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই এই ধরনের বলের গতিপথ সরলরৈখিক হয়, এই জিনিসটার ব্যাখ্যাটা আমরা একটু পরে দিব। এই ধরনের বলের গতিপথ কেন সরলরৈখিক হয়, এটা ব্যাখ্যাটা আমরা একটু পরে দিব। আপাতত আমরা চলে যাচ্ছি পরবর্তী পাতাতে। পরবর্তী পাতায় তুমি দেখো, এই সমীকরণটা একটু খেয়াল করো, একটু জুম ইন করি। দেখো, একটা লাল কালারের মার্কার দিয়ে দাগানো আছে না? লাল কালারের মার্কার দিয়ে, এই দাগটার মানে হচ্ছে তোমার এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এই লাইন থেকে আসছে। তো আমরা যখন কোনো জায়গাতে বই দাগাই দিচ্ছি ক্লাসে, লাল কালারের মার্কার দিয়ে এইভাবে দাগ দেওয়া থাকার মানে হচ্ছে এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিরেক্টলি প্রশ্ন আসছে। তো আমরা এই সমীকরণ নিয়ে একটু কথাবার্তা বলবো, এটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শোনো, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা হচ্ছে সরণের ইকুয়েশন। আমাকে কেউ একজন জানাবা, কমেন্ট করে বা টেক্সট করে জানাবা যে সরণের সাথে কি করলে বেগ পাওয়া যায়? ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় না ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায়? এটা একটু আমাকে জানাও। সরণকে কি করলে বেগ পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন নাকি ইন্টিগ্রেশন? ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। খুব চমৎকার। তাহলে আমরা আসলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা বেগ পাবো। বেগের ইকুয়েশন তাহলে কি হবে? ভি ইকুয়াল টু ডিডিটি অফ এক্স। তাহলে এটার পুরোটার একবার ডিফারেন্সিয়েশন, এ তো ধ্রুবক, এটা তো চেঞ্জ হবে না। সাইন ওমেগা টি কে আমরা মনে মনে ভাববো সাইন থিটা। সাইন থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা, তাহলে আমরা লিখলাম কস থিটা। কিন্তু ভেতরে তো থিটা ছিল না, ওমেগা টি ছিল, ওইটার আবার ডিফারেন্সিয়েশন। ওমেগাটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওমেগা, তাহলে এই ওমেগাটা বাইরে আসবে। এটা হচ্ছে বেগের ইকুয়েশন, ভি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি। দেখো, এটা কিন্তু পরীক্ষা আসছে। কেমন? তো আমি এটাকে একটু ফ্রেশ করে লিখি, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি, বেগ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি,
আমাকে একটু কেউ জানাও তো, বেগ থেকে ত্বরণ বের করার ওয়ে কি? ত্বরণ আবার ডিফারেন্সিয়েশন করা, তাই না? তাহলে আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, বেগটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে দেখো তো, এই ওমেগা তো বাইরে থাকবেই, এও বাইরে থাকবেই, কস থিটার ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন থিটা। তাহলে আমার কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, তাই না? মাইনাস সাইন ওমেগা টি। তারপরে দেখো ভিতরে তো থিটা ছিল না, ওমেগা টি ছিল, এটা আবার ডিফারেন্সিয়েশন, তাহলে একটা ওমেগা আসবে বাইরে, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তুমি খেয়াল করে দেখো তো, এইটাকে আমি একটু এখানে লিখতেছি, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি। এই সমীকরণগুলো ঠিক আছে না? আমরা কি এক্স এর সমীকরণটা যদি জানি, তাহলে আমরা তাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে বেগ আর ত্বরণ পেয়ে যাচ্ছি, এতে তো কোনো সন্দেহ নেই। দেখো এই লাইনটা বলা যায় কিনা। সরণের সমীকরণে একটা সাইন আছে, তাহলে আমি যদি সরণের গ্রাফটা আঁকি, সেই গ্রাফটা একটা সাইন গ্রাফের মতো গ্রাফ। আবার বলি, সরণের সমীকরণে একটা সাইন ফাংশন আছে, তাহলে আমি যদি সরণের একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা হবে একটা সাইন সদৃশ গ্রাফ, সাইনের মতো গ্রাফ হবে। দেখো তো এই লাইনটা একদম উপরে, আমি জুম ইন করি, একদম উপরে সবুজ কালার করা লাইনটার সাথে মিলে কিনা? সরণ বনাম সময় লেখচিত্র একটি সাইন সদৃশ লেখ, মিলে না? তার মানে আমার কিন্তু লাইনটা মুখস্থ করা লাগতেছে না, আমি বুঝিয়ে বের করে ফেলতে পারতেছি। আমাকে একটু বুদ্ধি করে বলো তো, সরণের গ্রাফ যদি হয় সাইন সদৃশ, তাহলে বেগের গ্রাফ কি সদৃশ হবে বলতো? বেগের গ্রাফ কি সদৃশ হবে? কস সদৃশ। খুব চমৎকার, কস সদৃশ। ধাম করে বলে দাও তো, ত্বরণের গ্রাফ কি সদৃশ হবে? ত্বরণের গ্রাফ কি সদৃশ হবে? বেগেরটা কস বুঝছি, ঠিক আছে, ত্বরণেরটা কি সদৃশ হবে বলতো? না, ত্বরণেরটা ঋণাত্মক সাইন সদৃশ। খেয়াল করতেছে না কেন? ত্বরণের সামনে একটা মাইনাস আছে না? এই তো নেগেটিভ সাইন, খুব চমৎকার। ত্বরণেরটা হচ্ছে নেগেটিভ সাইন, সরণেরটা শুধু সাইন, বেগেরটা হচ্ছে কোসাইন মানে কস, আর ত্বরণেরটা হচ্ছে নেগেটিভ সাইন। দেখো এই যে দেখো, এখন যতটুকু জায়গা জুম করা হয়েছে, এই জায়গাটুকুর মধ্যে উপরে সবুজ কালার করা লাইনটা খেয়াল করো, বেগ বনাম সময় হচ্ছে কোসাইন, আর একদম নিচে দেখো ত্বরণ বনাম সময় হচ্ছে ঋণাত্মক সাইন। তাহলে এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেল। কেমন? এইখানে যেহেতু আমরা এখানে আসছি, আমরা আরো কিছু জিনিস শিখে ফেলবো, আরো 6টা মান শিখে ফেলবো। সরণ ত্বরণ বেগের ম্যাক্সিমাম মান, সরণ ত্বরণ বেগের মিনিমাম মানগুলো শিখে ফেলবো। শোনো, আমরা এই পাশে লিখে দাও, সরণের ম্যাক্সিমাম, বেগের ম্যাক্সিমাম, ত্বরণের ম্যাক্সিমাম শিখবো। আবার সরণের মিনিমাম, বেগের মিনিমাম, বেগের মিনিমাম, ত্বরণের মিনিমাম শিখবো। আমরা আগে বলে দিতে পারি, যেই কোনো জিনিসের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। কেমনে 0 আসলে এটা আমরা এখন বের করে দেখতে পারি। এটা ভালো করে খেয়াল করো তো, সরণের মধ্যে একটা সাইন থিটা আছে না, সাইন ওমেগা টি। আমাকে একটু বলো, কেউ একজন বলো, সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান কত হইতে পারে? সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান কত হইতে পারে বলো? 1। সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান হতে পারে 1। সেটা কত ডিগ্রির জন্য? 90 ডিগ্রির জন্য না? 90 ডিগ্রির জন্য কিনা, তাই না? আচ্ছা, তাহলে এই যে 1, সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান যদি 1 হয়, এই মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমি এই সরণের ম্যাক্সিমাম মান পাবো না? পাবো কিনা? তাহলে সরণের ম্যাক্সিমাম মান কত হবে? এ। সাইন থিটার মান 1 বসাই দিলাম, তাহলে এটা মান হয়ে গেল এ, শেষ। এইবার বেগের ইকুয়েশনে দেখো একটা কস ফাংশন আছে, কস ফাংশনেরও ম্যাক্সিমাম মান কত? 1। কিন্তু সেটা থিটার কোন মানের জন্য হয়? 0 ডিগ্রির জন্য হয়। কিন্তু কোন মানের জন্য হয়? 0 ডিগ্রির জন্য হয়, ঠিক কিনা? তাহলে তুমি দেখো, cos থিটার মান যদি 1 বসাই, তাহলে এটা কত বাইরে? ওমেগায় বাইরে হয় না? এটা তো ওমেগায় বের হয়, তাই না? cos থিটার মান 1 বসাই দাও, তাহলে ম্যাক্সিমাম মান ওমেগায়। তুমি আমাকে একটু চিন্তা করে বলো তো, sin থিটার ম্যাক্সিমাম মান a, cos থিটার ম্যাক্সিমাম মান ওমেগায়, সরি, সরণের ম্যাক্সিমাম মান a, বেগের ম্যাক্সিমাম মান ওমেগায়, বাট দুইটার ম্যাক্সিমাম ভ্যালু কি থিটার একই মানের জন্য আসছে, না ভিন্ন ভিন্ন মানের জন্য আসছে? চিন্তা করে বলো, দুইটার ম্যাক্সিমাম মান ভিন্ন মানের জন্য আসছে না, তাই না? সরণের মান কখন ম্যাক্সিমাম? 90 ডিগ্রির জন্য। আর বেগের মান কখন ম্যাক্সিমাম? 0 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম, ঠিক না? তুমি এক কাজ করো তো, বেগের মান তো 0 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম, তাই না? তুমি এই 0 ডিগ্রিটা সরণের মধ্যে বসায় দাও। সাইন 0 মান কত? 0। আচ্ছা, সাইন 0 মান যে 0, এটাই কি সাইনের মিনিমাম মান না? সাইন 0 মান 0, তাহলে তখন ওই 0টা বসাইলে সরণের মান কি মিনিমাম আসবে না? সরণের মান তখন কত আসবে? 0ই তো আসবে। তুমি কি বুঝতেছো? বেগের মান যখন ম্যাক্সিমাম, ওই সময় সরণের মান কিন্তু মিনিমাম বলা যায়। আবার বেগের মান যখন মিনিমাম, তখন কিন্তু সরণের মান ম্যাক্সিমাম। তুমি খেয়াল করে দেখো, সরণের মান ম্যাক্সিমাম কত ডিগ্রির জন্য আসছিল? 90 ডিগ্রির জন্য, তাই না? ওই 90 ডিগ্রি তুমি কজের মধ্যে বসাও, cos 90 এর মান কত? 0। তখন তো বেগের মান 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যে একটু আগে বলছিলাম বতে বেগ বতে বেয়াদব, এটা কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল কিন্তু এখান থেকে, তাই না? তাহলে আমরা এখানে সরণের ম্যাক্সিমাম মান পাইছি a, বেগের ম্যাক্সিমাম মান পাইছি ওমেগা a, আর ত্বরণের ম্যাক্সিমাম মান তুমি পাবা ওমেগা স্কয়ার a। তুমি এখানে যা sin থিটার মান 1 বসাও দাও, ওমেগা স্কয়ারে চলে আসবে। যেভাবে মাইনাসটা গেল, কই মাইনাসটা চলে গেছে, কারণ হচ্ছে a max আসলে ওয়ান কাইন্ড অফ মডুলাস a। a max একটা মডুলাস নিজেই, ম্যাক্স মানে সর্বোচ্চ মান, আর মডুলাস দিয়ে তো আমরা মানই বের করি, তাই না? তাহলে এ ম্যাক্স মানে এর বাইরে কোনো মডুলাস দেখা যাচ্ছে না, কিন্তু আসলে সে একটা মডুলাসের মতোই মিন করে, এই জন্য আমরা এখানে কোনো মাইনাস দেই নাই।
ঠিক আছে? তাহলে দেখো এটা এখন শর্টকাট হিসেবে মুখস্থ করা খুব সোজা। এ তারপর ওমেগা করে করে গুনতে থাকো, এ ওমেগা স্কয়ার, আবার এটা 0 0 0, একবারে ইজিলি শেষ হয়ে যাচ্ছে। কেমন? এটা গেল। তাহলে এই মানগুলাই দেখো আবার তোমার এই যে এইখানে দেখো আমাদের বইতে দেয়া আছে, এবং এইখানে যা যা ব্যাখ্যা করা আছে না, এগুলো আমরা অলরেডি ব্যাখ্যা করে পড়ছি। বোঝা যাচ্ছে আমি কি বলছি? মাকসুদা এম, ভাইয়া শর্টকাট ম্যাথ দেখেন। শর্টকাট ম্যাথ এখন ক্লাসের সবকিছু বাদ দিয়ে তোমার জন্য কি আমি শর্টকাট ম্যাথ এখন দেখাবো? মাকসুদা এম বলো। তুমি একটা কাজ করো, তুমি এখন ক্লাসটা বাদ দিয়ে তুমি একটু তোমার ঘরের অন্যান্য কাজকর্ম করো, ঘরের সবার সাথে টাইম পাস করো। তারপর যখন ক্লাসটা শেষ হবে তখন আমি এক্স্যাক্টলি মনে করে রাখবো আমি ঠিক লাইভ ক্লাসের কোন সময়টাতে আমি শর্টকাট ম্যাথের কথা বলছি। ধরো আমি 1 ঘন্টা 9 মিনিট 56 সেকেন্ডে শর্টকাট ম্যাথের কথা বলছি, আমি এটা তোমার কমেন্টে রিপ্লাইতে লিখে দিব যে তুমি কষ্ট করে পরে এসে 1 ঘন্টা 9 মিনিট 56 সেকেন্ডে টেনে শর্টকাট ম্যাথটা দেখে নিও। যেহেতু তোমার টাইমের দাম আছে, সময় স্বল্পতা, যেহেতু তোমার মনে হচ্ছে যে আমি এখন গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি না, অগুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি, তুমি এখন ক্লাস ছেড়ে বের হয়ে যাও। ঠিক আছে? আমি পরে তোমার কমেন্টে রিপ্লাইতে লিখে দিব যে কয়টা বাজে কয় সেকেন্ডে আমি তোমাকে শর্টকাট ম্যাথটা করাইছিলাম। তুমি শুধু ওই টাইমটা দেখে নিও। হ্যাঁ, যাওয়া। আমরা আপাতত যাদের জন্য ক্লাসটা জরুরি তাদের জন্য ক্লাসটা কন্টিনিউ করি। শোনো, সেটা হচ্ছে যে এই পাতাতে এসে আমরা একটা সমীকরণ খেয়াল করব। সমীকরণটা হচ্ছে উপরের দিকে দেখো, টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে। এই সমীকরণটা খেয়াল করো, টি সমান সমান 2 পাই রুট ওভার এম বাই কে। এই সমীকরণ আমি লিখতেছি এখানে দেখো। আর আরেকটা সরল দোলকের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এই সমীকরণটা আমি ডান পাশে লিখতেছি। দুইটা সমীকরণই কিন্তু সরল দোলকের জন্য। 1 নাম্বার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার মধ্যে ভর আছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন অনুযায়ী ভর বাড়াইলে কমাইলে দোলনকাল বাড়বে কম, 1 নাম্বার ইকুয়েশন অনুযায়ী। আর 2 নাম্বার ইকুয়েশনের কোথাও কোনো ভর নাই, তাহলে 2 নাম্বার ইকুয়েশন অনুযায়ী সরল দোলকের ভর বাড়াইলে কমাইলে সরল দোলকের দোলনকালের কোনো চেঞ্জ হয় না। দুই জায়গায় দুই রকম, কিন্তু কখন কোনটা ব্যবহার করব এইটা নিয়ে আমাদের কনফিউশন লাগে। আমরা এটা থিওরি ভুল করি, আমরা এটা ম্যাথ ভুল করি। আমি বলে দিচ্ছি শোনো, এই 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আদর্শ দোলকের জন্য প্রযোজ্য, 1 নাম্বারটা হচ্ছে বাস্তব দোলকের জন্য প্রযোজ্য। কেউ কি আমাকে আগে থেকেই বলতে পারো একটা দোলক আদর্শ নাকি বাস্তব এটা বোঝার কোনো শর্ত আছে কিনা? একটা দোলক আদর্শ নাকি বাস্তব এটা বোঝার জন্য কোনো শর্ত আছে কিনা কেউ কি আমাকে বলতে পারো? কে বলতে পারে দেখি? সাবাস, শতাব্দী বলছে প্রথম 4 ডিগ্রির একটা শর্ত আছে। না, টি সমান সমান 2 সেকেন্ড হলে আদর্শ। চার ডিগ্রির ব্যাপারটাকে আমি বলি, সেটা হচ্ছে কৌণিক বিস্তার চার ডিগ্রি বা এর চেয়ে কম হলে প্রযোজ্য। মানে কি? 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এইগুলোর জন্য এই সমীকরণ প্রযোজ্য। আর এটা হচ্ছে 4 ডিগ্রির বেশির জন্য প্রযোজ্য। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, একটা টিপস বলে দিই। আমাদের কোনো অঙ্কে যদি কোনো কিছু বলে না দেয়, কোনো কিছু বলে না দিলে আদর্শ ভাববো। যদি আমাদের অঙ্কে কোনো কিছু বলে না দেয় মানে যদি 4 ডিগ্রি কম নাকি 4 ডিগ্রির বেশি এমন যদি কোনো কথা না বলে, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নেবো এটা আদর্শ। যদি বলে 4 ডিগ্রির বেশি, শুধুমাত্র তখনই এটা বাস্তব, এছাড়া সব ক্ষেত্রে এটা আদর্শ। যেমন ধরো তোমরা যখন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু যে কোনো অঙ্কে পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করো। শুধুমাত্র যখন বাস্তব গ্যাস বইলা দেয় তখন তোমরা ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন ব্যবহার করো। এছাড়া কিন্তু যে কোনো অঙ্কে আদর্শ গ্যাস বলুক বা না বলুক তুমি কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি ব্যবহার করো। তার মানে আদর্শ কথাটা উল্লেখ থাকুক বা না থাকুক, বাই ডিফল্ট আমরা যে কোনো কিছুকে আদর্শ ধরে নিব যতক্ষণ না পর্যন্ত বাস্তবে শর্ত দেয় না থাকে। আমি দেখি এখন তুমি বুঝছো কিনা। মনে করো একটা বালক একটা দোলনায় দুলতেছে, ওই দোলনায় নতুন করে একজন বালক এসে বসলো। আগে বলো এই দোলনাটা কি আদর্শ দোলনা নাকি বাস্তব দোলনা, আগে আমাকে জানাও। একটা দোলনায় একটা বালক দুলতেছে, নতুন করে একটা বালক এসে বসলে আদর্শ না বাস্তব দোলনা? তো সেই ভুল উত্তর, এটা অবশ্যই আদর্শ দোলনা। আমি কি 4 ডিগ্রির বেশি বলছি? 4 ডিগ্রির বেশি বললে এটা বাস্তব হইতো যে ভাই আপনি তো 4 ডিগ্রি কমও বলেন না বললো এটা আদর্শ। ফাতেমা আজাদ তুমিও কিন্তু ভুল করলা, এটা আদর্শ দোলনা। শুধুমাত্র সঠিক উত্তর পারছে কে?
নাজিফা শুধু পারছে সঠিক উত্তর, এটা হচ্ছে আদর্শ। যদি কোনো কিছু বলে না দেয় এটা আদর্শ, যদি 4 ডিগ্রির বেশি বইলা দেয় তাহলে এটা বাস্তব। কেমন? তাহলে আসো প্রশ্ন করি এবার। একটা দোলনা দুলতেছে, ওই দোলনায় নতুন করে একজন বালক এসে বসলো, দোলনার ভর বাড়ছে, তাতে দোলনার দোলনকাল কি বাড়বে নাকি কমবে নাকি কিছুই হবে না? বলো। দোলনায় নতুন একজন বালক এসে বসছে, দোলনার দোলনকালের কোনো চেঞ্জ হবে নাকি হবে না? হবে না। খুব চমৎকার, এবার ঠিক আছে। যেহেতু দোলনাটা আদর্শ তার মানে দোলনকালের কোনো চেঞ্জ হবে না। এইবার যদি আমি তোমাকে বলে দিই একটা দোলনা 4 ডিগ্রির বেশি কৌণিক বিস্তারে দুলছে, এইবার বলে দিচ্ছি কিন্তু একটা দোলনা 4 ডিগ্রির বেশি কৌণিক বিস্তারে দুলছে, এই দোলনায় যদি নতুন একজন বালক এসে বসে তাহলে দোলনার দোলনকালের কি চেঞ্জ হবে? যেহেতু 4 ডিগ্রি বেশি বইলা দিছি, তার মানে এখন এই দোলনাটা বাস্তব দোলনা। নতুন বালক এসে বসা মানে দোলনার ভর বাড়ছে, ভর বাড়া মানে দোলনার দোলনকালও বাড়বে। ভর বাড়া মানে দোলনার দোলনকাল কি হবে? বাড়বে, কারণ টি সমানুপাতিক রুটে বাড়ে। কমবে কেন খাদিজা? কমবে না তো, বাড়বে। এই যে টি সমান সমান 2π√m/k না, এম যদি বাড়ে টি বাড়বে না? বর্গমূলের সমানুপাতিক না, বাড়বে। কেমন? এম বাড়লে টি বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো আরেকটা জিনিস কি লাগবে, সেটা হচ্ছে তোমার ও এই 4 ডিগ্রির কথাটা কেন বলে, এটা একটু বলি। 4 ডিগ্রির কথাটা কেন বলি? ধরো এই যে আমরা বাস্তবে যে দোলনা দোলাই, একটু আগে যে আমি তোমাকে দোলনা এইভাবে এইভাবে দোলায় দোলায় দেখাচ্ছিলাম, হ্যাঁ, এই দোলনাগুলোর গতিপথ কিন্তু সরলরৈখিক না। তুমি খেয়াল করে দেখো, এই যে দোলনাটা দুলতেছে, যে এটা কি সরলরেখী পথে দুলতেছে? দেখো তো, এটা তো একটা বৃত্তাকার পথে দুলতেছে, তাই না? কেন বৃত্তাকার পথে দুলতেছে? কারণ এই সরল দোলকটা দেখো কৌণিক বিস্তার হচ্ছে এতটুকু, এটা কিন্তু প্রায় 60 ডিগ্রির মতো। এটা কিন্তু মোটেই আদর্শ সরল দোলক না, এটা কিন্তু বাস্তব দোলক, তাই না? এই জন্য গতিপথটা এরকম বৃত্তাকার। এখন ধরো আমি যদি কৌণিক বিস্তার কমাই দিই, মনে করো কৌণিক বিস্তার আগে ছিল 60, এখন বানাই দিয়েছি 10, এখন দেখো এটা আগের চেয়ে কিন্তু কম বৃত্তাকার কিন্তু হয়েছে। দেখো নিচটা এই জায়গাটা কিন্তু কম বাড়ছে, দেখছো? কম বাড়ছে না? আমি মনে করি যদি আরো কমাই দিই, একদম কম, কিন্তু দেখো মাত্র 4 ডিগ্রির কাছাকাছি হবে। এটা কিন্তু একদম সরল রেখার মতো, খেয়াল করে দেখছো? সরল রেখার মতো দুলবে। কিন্তু মনে করো আমি এমন করতেছি, তুমি বলো ভাই আপনি চোখের সামনে কলম ধরে রাখছেন কেন? আমি কলম ধরে রাখি নাই তো, কলম দুলতেছে দেখো, সরল দোলকের মতো খুব অল্প অল্প করে 4 ডিগ্রির মতো করে দুলতেছে কিন্তু এইভাবে, দেখছো? তাহলে একটা সরল দোলক যদি 4 ডিগ্রি বা তার কমে দোলে, তাহলে তার গতিপথ সরল রৈখিক হয়, তখন আমরা তাকে বলি সরল দোলক। মনে আছে স্পন্দন গতির ক্ষেত্রে বলের গতিপথ সরল রৈখিক হয়, ওই কথাটা বলছিলাম, পরে ব্যাখ্যা দিব। যে দেখো আসলে স্পন্দন গতির ক্ষেত্রে মানে সরল দোলকের গতির ক্ষেত্রে গতিপথটা সরল রৈখিক হয়, এই জন্য তার নাম সরল দোলক। কিন্তু সেটা শর্ত আছে, কয় ডিগ্রি? 4 ডিগ্রি বা তার চেয়ে কম হইতে হবে। 4 ডিগ্রি বেশি হলে সেটা কি হয়ে যাবে? বাস্তব দোলক হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার আমি দেখে এটা করেছি, দাঁড়াও তোমাকে এই যে খেয়াল করো, সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রির মতো রাখতে হয়। 4 ডিগ্রির বেশি হলে গতিপথ সরলরৈখিক না হয় বৃত্তাকার হয়ে যায়, তখন এই সমীকরণ প্রযোজ্য হয় না, কারণ তখন টি সমান সমান 2π√m/k প্রযোজ্য হয়। তাই বুঝতে পারছো? তাহলে আমরা একটু ব্যাক করি, এই দশা এবং দশা পার্থক্যের ব্যাপারটা আমাদের বোঝা দরকার আছে, একটু জমিন করি। শোনো, দেখো এই যে সমীকরণ দেখতে পাচ্ছ x = a sin ω t + del, এই সমীকরণটা খেয়াল করো। এই সমীকরণের দুইটা অংশ হয়, একটা হচ্ছে a যেটা সময়ের সাথে সাথে বদলায় না, আর একটা হচ্ছে sin থিটা যেটা একটু পর পর বদলাবে। দেখো টি এর মান যদি বদলাই দিই, sin থিটার মান কিন্তু বদলা যাবে, কিন্তু টি এর মান বদলালে কিন্তু এর মান বদলাবে না। তাহলে এই সমীকরণটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিস্তার অংশ বা সময় নিরপেক্ষ অংশ, দেখো যেটা সময়ের উপর ডিপেন্ডেন্ট না, সময় বদলালে সে বদলাবে না। আরেকটা হচ্ছে সময় নির্ভর অংশ, যেটা টাইম ডিপেন্ডেন্ট। আরেকটা ছিল টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে দশা অংশ। যে জিনিস সময়ের সাথে সাথে বদলায় তাকে আমরা দশা বলি। যেমন মনে করো তুমি আর তোমার বন্ধু দুজনে ঢাকা থাকো, তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে বলা দোস্ত তুই কই, সে বলে আমি বাসায়, তো তুমি বুঝে নিলে সে ঢাকায় আছে। তার কারণ বাসায় আমরা হর হামেশা চেঞ্জ করি না, তার মানে এই যে সে ঢাকায় আছে বা যে সে তার বাসায় আছে, এটা তার জন্য কিন্তু কনস্ট্যান্ট, তার জন্য এটা বদলাবে না। তুমি তাকে জিজ্ঞেস করলা দোস্ত কি করো, সে বললো আমি মাত্র ঘুম থেকে উঠছি, তারপর অনেক টায়ার্ড লাগতেছে। এই যে সে তোমাকে বললো না তার টায়ার্ড লাগতেছে, কিন্তু এখন লাগতেছে, তার কিন্তু রাত্রেবেলা এই টায়ার্ডনেসটা লাগবে না। এক এক সময় কিন্তু আমাদের শারীরিক টায়ার্ডনেসের দশা এক এক রকম হয়। তাহলে এই যে আমি তোমাকে বললাম যে তোমার বন্ধু টায়ার্ড লাগতেছে, এটা কিন্তু সময়ের সাথে সাথে বদলাবে। তাহলে এটা তোমার বন্ধুর শরীরের দশা। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো দোস্ত কি খাইছোস কিনা, খাইছোস না, সে বললো না আমি এখন খাই, একটু পরে খাবো। তার মানে এটা সে তোমাকে তার পেটের দশার কথা জানায়, যেটা সে এখন ক্ষুধার্ত, একটু পরে সে কিন্তু ক্ষুধার্ত থাকবে না, তার ক্ষুধা একটু পরে চেঞ্জ হয়ে যাবে। তার মানে দশা হচ্ছে এমন একটা ইনফরমেশন, এমন একটা তথ্য যেটা সময়ের সাথে সাথে বদলায়। এখন তুমি একজন মানুষের কাছে তার ব্যাপারে কি তথ্য জানতে চাইতে পারো, ভাই আপনার চাকরি করেন কিনা, আপনার বয়স কত,
আপনি বিয়ে করছেন কিনা, আপনি কোন ক্লাসে পড়েন, হ্যাঁ, আপনি কত উচ্চতা, আপনার ওজন কত, এগুলো হচ্ছে তার নিজের ব্যাপারে তথ্য, এগুলো হচ্ছে তার ইনফো, এগুলোকে আমরা বলবো তার দশা, যেগুলো সময়ের সাথে সাথে বদলাবে। তাহলে একটা সরল দোলক দুলতেছে, তুমি তাকে কি জিজ্ঞেস করতে পারো, তুমি তাকে জিজ্ঞেস করবা ভাই আপনার বয়স কত, তা তো করবা না। সরল দোলকের ব্যাপারে তুমি তাকে কি কি জিজ্ঞেস করতে পারো, তুমি জিজ্ঞেস করতে পারো ভাই আপনি যে দুলতেছেন আপনার বেগ কত, আপনার স্মরণ কত, আপনার ত্বরণ কত, আপনার গতিশক্তি কত, আপনার বিয়োগ শক্তি কত, তুমি তাকে এগুলো জিজ্ঞেস করতে পারো, এগুলো হচ্ছে তার ইনফো, এগুলো হচ্ছে তার দশা, যেগুলো সময়ের সাথে সাথে বদলায়। তাহলে দশা হচ্ছে এমন একটা ইনফো, এমন একটা তথ্য যেটা সময়ের সাথে সাথে বদলাবে, ফিক্স থাকবে না। ফিক্স থাকলে সেটা হয়ে যাবে টাইম ইন্ডিপেন্ডেন্ট অংশ, যেমন বিস্তার যেমন একটা অংশ এখানে, কেমন? তো এখন এই তোমার এইখানে তুমি দেখো যে এই যে ডেল্টা যেটা আছে এটাকে আমরা বলি আদি দশা বা প্রারম্ভিক দশা। খেয়াল করে দেখো, এই যে ডেল্টাকে বলা হয় আদি দশা বা প্রারম্ভিক দশা বা দশা ধ্রুবক বা ইপক। এটা আমাদের বইতে 2 পৃষ্ঠা আগে লেখা ছিল, আমি এখানে নোট করে দিলাম। এটাকে ইপকও বলা হয়। এটাকে প্রারম্ভিক দশা কেন বলে? তুমি এই সাইনের মধ্যে যে পার্টটা আছে এখানে টি এর মান 0 বসায় দাও, সাইনের মধ্যে যে পার্টটা আছে এখানে টি এর মান 0 বসায় দাও, যা থাকবে ওটি আদি দশা বা প্রারম্ভিক দশা। টি যখন 0 মানে যখন কোনো কিছুই ছিল না, সময়ের মান যখন 0, তখনও এই বেয়াদব কিছু একটা মান নিয়ে বসেছিল যার নাম হচ্ছে আদি দশা, কেমন? এখন এই দশা পার্থক্যের যে জিনিসগুলা, এগুলোকে আমি তোমাকে একটু ছবি এঁকে বলে দিই, মনোযোগ দিও। ধরো এটা হচ্ছে পূর্ব দিক, তুমি যাচ্ছ পূর্ব দিকে, তোমার বন্ধু যাচ্ছে পূর্ব দিকেই। আমাকে বলতে হবে তোমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কে বলতে পারে? তুমি যাচ্ছ পূর্ব দিকে, তোমার বন্ধু যাচ্ছে পূর্ব দিকে, তোমাদের মধ্যে কোণ কত ডিগ্রি? খুবই চমৎকার নাফিস, তোমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। 180 কে বললো রে? 180 বলছে হচ্ছে রমা। রমা ভুল করছো, 0 ডিগ্রি হবে। 180 কেন হবে? তাহারিমা বলছে 180 বলেছে 0 ডিগ্রি হবে। 180 যে কোনটা এটা তুমি একটু পরে বুঝবা, আপাতত জেনে নাও এটা 0 ডিগ্রি। দুজনে একই দিকে যাচ্ছে, কোন কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো তো আমি কি বলতে পারি না, দুইটা মানুষ একই দিকে যাচ্ছে, তার মানে দুইটা মানুষের যাওয়ার অবস্থা একই, তার মানে যাওয়ার দশা একই, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সমদশা। একই দিকে যাওয়া মানে যাওয়ার অবস্থা একই, মানে যাওয়ার দশা একই, তাহলে এটা হচ্ছে সমদশা। তাহলে আমি বলতে পারি সমদশা বলতে বোঝায় 0 ডিগ্রি। সমদশা বলতে বোঝায় কত ডিগ্রি? 0 ডিগ্রি বোঝায়। কেমন? এইবার মনে করো তুমি যাচ্ছ পূর্ব দিকে আর তোমার বন্ধু যাচ্ছে পশ্চিম দিকে। এখন বলো তো তোমাদের মধ্যে কোন কত ডিগ্রি? এখন কোন কত ডিগ্রি? এখন 180 ডিগ্রি। এই যে তুমি এখন 180 মিনিটটা বুঝতে পারবা, 180 মাপার জন্য এমন আসতে হয়, এই গোল করে উঠতে হয়, তাহলে 180 হয়। কেমন? তাহলে আমি কি বলতে পারি না দুজন মানুষ বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তাদের দশা কি বিপরীত? তাহলে বিপরীত দশা বলতে বোঝায় 180 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে তুমি বুঝতেছো, তুমি যাচ্ছ মনে করো পূর্ব দিকে আর তোমার বন্ধু মনে করো যাচ্ছে উত্তর দিকে, তাহলে বলো তো তোমাদের মধ্যে কোন কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এটাকে আমরা বলি লম্ব দশা। লম্ব দশা সোজা, লম্ব দশা মানে যাদের মধ্যে কোন 90 ডিগ্রি। কেমন? আসো আমরা একটু একটা পশ ভাষায় শিখি। পশ ভাষা মানে বুঝছো তো, ছোটবেলায় আমরা শিখতাম হচ্ছে 90 ডিগ্রি, বড় হয়ে শিখলাম π/2। এই π/2 হচ্ছে পশ ভাষা, তাই না? ছোটবেলায় বলতাম 180 ডিগ্রি, এখন থেকে বলবো পাই। একই তো কথা, পাই মানে তো 180 না? তাই তো? আমাকে একটু বলবা তো এই এই জিনিসটা বুঝতে হবে। এখানে একটু ছবি এঁকে বলি, দেখি বোঝো কিনা। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ y অক্ষ, কেমন? ধরো তুমি এক্স অক্ষের মধ্যে বসে আছো, মনে করো এটা হচ্ছে তুমি এক্স অক্ষের মধ্যে বসে আছো, বলো তো তোমার কোন কত ডিগ্রি? এক্স অক্ষের উপর বসে আছো, কোন কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। খুব চমৎকার, 0 ডিগ্রি। তো আমি তোমাকে বললাম তুমি ঘরের মধ্যে বসে কি করতেছো, যাও একটা ঘুরান দিয়ে আসো বাড়ি থেকে। আমি তোমাকে বললাম তুমি একটু বাসার বাড়ি থেকে ঘুরান দিয়ে আসো। তুমি কি করলা? তুমি বাসার বাইরে থেকে এক চক্কর দিয়ে এসে আবার তুমি এক্স অক্ষে এসে বসে পড়লা। বলো তো তুমি যে এক চক্কর দিলা তুমি কত ডিগ্রি ঘুরলা বলো তো? যে এক চক্কর দিলা কত ডিগ্রি ঘুরলা? 360 ডিগ্রি, তাই না? তাই তো, তুমি 360 ডিগ্রি ঘুরছো। তার মানে আগে তুমি যদি 0 ডিগ্রিতে থাকো, এখন তুমি থাকবা 0 + 360 ডিগ্রি থাকবা। আগে ছিল 0, এখন 0 + 360, মানে টোটাল কত? 360। আমি তো তোমাকে দেখলাম তুমি আগের জায়গায় বসে দিছো, আমি তো খেপা গেলাম, আমি বললাম যাই আগের জায়গায় বসে আছো। তুমি বললা ভাইয়া আমি তো ঘুরছি। না, দেখে তো মনে হচ্ছে না তুমি ঘুরছো, দেখে তো মনে হচ্ছে তুমি আগের জায়গায় বসে আছো। তুমি বললা না ভাই আমি ঘুরছি, আমি 360 ডিগ্রি ঘুরে আসছি। তার মানে কি দাঁড়াইলো? তুমি যে 0 ডিগ্রিতে বসা ছিলা, তোমাকে দেখে আমার যেখানে মনে হয়েছে তুমি যে 360 ডিগ্রি ঘুরে আসলা, তোমাকে দেখে কিন্তু আমার একই জায়গাতেই মনে হয়েছে না? তাই না? তাহলে তুমি যদি আরো একবার ঘুরে আসো, তাহলে তুমি আরো 360 ডিগ্রি ঘুরলা, তাহলে মোট কত ডিগ্রি? 720। তুমি কি বুঝতেছো? 0 ডিগ্রি এমন একটা কোণ যেটা 360 ডিগ্রি, এমন একটা কোণ যেটা 720 ডিগ্রি, এমন একটা কোণ যাদের মান আলাদা বাট তাদের পজিশন একই। এটা কি বুঝো? এই তিনটা কোণের মান আলাদা কিন্তু এই তিনটা কোণের পজিশন কিন্তু একই, একই জায়গাতে বসে আছে।
0, 360, 720 এইগুলা একই পজিশন বোঝায়, মান আলাদা কিন্তু জিনিস একই। আমাকে বলো তো 720 পরবর্তী কোনটা কত ডিগ্রি হবে যেটার মান আলাদা কিন্তু জিনিস একই? কে বলতে পারে? 720 পরবর্তী কোনটা কত ডিগ্রি হবে যেটার মান আলাদা জিনিস একই? 1080। খুব চমৎকার, খুব চমৎকার। তাহলে আমাকে কে বলতে পারে দেখি তো 10 ডিগ্রির সাথে এমন একটা কোণের মান বলো যেই কোণটার 10 ডিগ্রির মতো সেম পজিশন বোঝায়? কে বলতে পারে? 10 ডিগ্রির সাথে এমন একটা কোণের মান বলো যেই কোণটা সেম পজিশন বোঝায়? কি? 370 ডিগ্রি। খুব চমৎকার। তোমরা কি আমার কথাটার মিনিংটা ধরতে পারছো? দুনিয়াতে যেই কোনো কোণের সাথে 360 করে করে যোগ দিলে যা যা কোণ পাওয়া যাবে সব ওই প্রথম কোণের একই 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 পজিশন বোঝায়। আমি তোমাকে বললাম ভাই বলতো দেখি 100 ডিগ্রি মানে কত ডিগ্রি হতে পারে? তুমি বললা ভাই 100 ডিগ্রি মানে 100 প্লাস 360। 100 মানে যা বোঝায় 100 প্লাস 360 বলতে তাই বোঝায়। তার মানে দুনিয়ার যে কোনো কোণের সাথে 360 করে যোগ দিলে তার জিনিস চেঞ্জ হয় না, একই জিনিস থাকে। 360 পর ভাষা বলো তো কত? 360 পর ভাষা কত? 2 পাই। 360 পর ভাষা কত? 2 পাই। তার মানে দুনিয়ার যেই কোনো অ্যাঙ্গেলের সাথে 2 পাই করে যোগ দিলে চেহারা চেঞ্জ হবে, জিনিস চেঞ্জ হবে না। ঠিক? দুনিয়ার যে কোনো অ্যাঙ্গেলের সাথে 2 পাই করে যোগ দিলে চেহারা চেঞ্জ হবে, জিনিস চেঞ্জ হবে না। তাহলে আমাকে একটু বলো সমদশা বলতে যদি 0 ডিগ্রি বোঝায় তাহলে সমদশা বলতে কি 2 পাই কেও বোঝাবে না? সমদশা বললে কি 4 পাই কেও বোঝাবে না? সমদশা বললে কি 6 পাই কেও বোঝাবে না? কারণ 0 যদি সমদশা হয় 2 পাই করে যোগ করে যা যা পাবা সবই সমদশা। আবার পাই যদি বিপরীত দশা হয় তাইলে 3 পাইও বিপরীত দশা, 5 পাইও বিপরীত দশা, 7 পাইও বিপরীত দশা। ঠিক না? প্রশ্ন কিভাবে আসবে জানো? প্রশ্ন আসবে এইভাবে, নিচের কোনটা সমদশা বোঝায় না? আবার বলি, নিচের কোনটা সমদশা বোঝায় না? 2 পাই, 4 পাই, 6 পাই, 7 পাই, কোনটা বলো তো? নিচের কোনটা সমদশা বোঝায় না? 2 পাই, 4 পাই, 6 পাই, 7 পাই। উত্তর হবে 7 পাই। খুব চমৎকার। এটা যদি ঠিক মতো বুঝে থাকতে পারো তাহলে আমাদের দশার ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই পাতাটা আমি একটু ক্লিন করে দেই, এই পাতাটা লাগবে না। আচ্ছা, এইবার যে পাতাটা আমরা ছিলাম ওই পাতার নিচের দিকে দেখো একটা ছোট্ট প্রমাণ আছে। এই প্রমাণটা একটু জুম ইন করি, জুম ইন করে দেখো এইরকম দেখতে লাগে এই পাতাটা। এখানে দেখো যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আমি তোমাকে করে দেখাবো। করে দেখাইতে গেলে তুমি বেশ কিছু তোমার হচ্ছে মান তোমার মনে থাকবে, কিছু স্পেসিফিক পয়েন্টে বিভব শক্তির মান, গতি শক্তির মান তোমার মুখস্থ হয়ে যাবে। তারপরে প্রমাণের ফাইনাল আমি তোমাকে দেখাবো। এরকম টোটাল 5টা প্রমাণ তোমাকে এইচএসসি তে ডিল করতে হবে। এরকম মোট 5টা প্রমাণ। এই 5টা প্রমাণের মোট 15টা ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। এই 15টা ইনফরমেশন আমরা একটা শর্টকাট দিয়ে মুখস্থ করে ফেলবো। তাহলে আগে আমরা বেসিকটা বুঝবো এইচএসসির জন্য, দেন আমরা মেডিকেলের জন্য শর্টকাট দিব। কেমন? দেখো এটা বুঝো কিনা যে যে কোনো জায়গাতে ই যদি হয় মোট শক্তি, এই মোট শক্তি সমান সমান সব সময় হবে ইপি প্লাস ইকে। ইপি কি? বিভব শক্তি। আর ইকে কি? গতি শক্তি। তাহলে বিভব শক্তি আর গতি শক্তি সবসময় যোগ করলে মোট শক্তি পাওয়া যায়। এখন সরল দোলকের জন্য গতি শক্তির জেনারেল ইকুয়েশন হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার, যেটা তুমি এমনিতেও জানো। সরল দোলকের জন্য বিভব শক্তির জেনারেল ইকুয়েশন হচ্ছে ইপি ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার, মানে এক্স সরণ হইলে বিভব শক্তির মান হবে হাফ অফ কে এক্স স্কোয়ার, আর ভি বেগ হইলে গতি শক্তির মান হবে হাফ এম ভি স্কোয়ার। আর মোট শক্তির সবসময় মান হচ্ছে হাফ অফ কে এ স্কোয়ার, হাফ অফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তির মান, হাফ অফ কে এ স্কোয়ার। তো আমরা এই এক্সাম্পলটা আমরা একটু কল্পনা করব। মনে করো এইখানে মাটির উপরে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উপর মনে করো একটা বল রাখা, বিল্ডিং এর অবশ্যই একটা উচ্চতা আছে। উচ্চতার জন্য এই বলের মধ্যে একটা বিভব শক্তি থাকবে, থাকবে কিনা? মনে করো এই বলের মধ্যে এখন বিভব শক্তি হচ্ছে 50, এবং এই বলের মধ্যে কিন্তু কোনো গতিশক্তি এখন নাই, কারণ বলটা কিন্তু ওই দালানের ছাদের মধ্যে স্থির। তাহলে বলটার কোনো গতিশক্তি নেই, বলটার গতিশক্তি 0। তাহলে বলটার মোট শক্তি কত হবে বলতো? মোট শক্তি কত হবে? 50, ঠিক কিনা? আমি যদি এখন এই বলটাকে ছাইড়া দিই তাহলে বলটা মাটিতে পড়া শুরু করবে, মাটির দিকে যখন নামতে থাকবে বলটার উচ্চতা কমতে থাকবে, উচ্চতা কমা মানে তার বিভব শক্তি কমতে থাকবে, তার বিভব কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। এবং তার যেহেতু নিচে পড়তেছে তার বেগ বাড়তে থাকবে, তার মানে তার গতিশক্তি বাড়তে থাকবে। কিন্তু বিভব শক্তি এমন ভাবে কমবে, গতিশক্তি এমন ভাবে বাড়বে যেন যোগ করলে অলওয়েজ 50 হয়। কারণ উপরে থাকার সময় তার মোট শক্তি 50 ছিল, তার মানে মনে করো সে নিচে নামছে একটু, এখন তার বিভব মনে করো 40। অবশ্যই এই পয়েন্টে তার গতিশক্তি হবে 10।
যেন যোগ করলে 50 হয়। আবার মনে করো কোন একটা পয়েন্টে তার বিভব শক্তি হচ্ছে 25, ওই পয়েন্টে তার গতি শক্তি অবশ্যই 25 হবে, যেন সেটা মোট শক্তি সমান হয় 50। একদম মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে তার বিভব শক্তি হবে 0, কারণ তার কোনো উচ্চতা নাই, এবং তার গতি শক্তি হবে 50, মিলে কত হবে? 50 হবে, মোট শক্তি সমান। তাহলে আমাকে একটু বলো দেখি, বিভবের সর্বোচ্চ মান এখানে কত? এই যে বিভব শক্তি তুমি এত মান দেখলা, দেখো তো বিভব শক্তির মান দেখলা 50, দেখলা 40, দেখলা 25, দেখলা 0, বলো তো বিভব শক্তির সর্বোচ্চ মান এখানে কোনটা? 50। এটা কি মোট শক্তি সমান না? মোট শক্তির মান কি 50 না? কারণ ওই সময় তো গতি শক্তি 0, তাহলে এই ঠিকই তো আছে। আবার দেখো তো গতি শক্তির ম্যাক্সিমাম মান কি 50 না? এটাও কি মোট শক্তি সমান না? সমান। আর বিভব শক্তির মিনিমাম মান কত? 0। আমরা জানি সবকিছু মিনিমাম মানে 0 হয়। আবার গতি শক্তির মিনিমাম মান কত? 0। বাট বিভবের মিনিমাম আর গতির মিনিমাম কি একই সময় ঘটে? না। যখন বিভবের মান মিনিমাম তখন গতির মান ম্যাক্সিমাম, যখন গতির মান মিনিমাম তখন বিভবের ম্যাক্সিমাম, তাই না? তাহলে আমি কি দেখো তো এই কথাটা বলতে পারি কিনা, সর্বোচ্চ বিভব আর সর্বোচ্চ গতি এরা দুইজনই হচ্ছে মোট শক্তি সমান, যেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ওই যে মনে আছে সরল দোলকের মোট শক্তি সমীকরণ হচ্ছে হাফ কে এ স্কোয়ার, তাই না? আবার সর্বনিম্ন বিভব এটা আবার সর্বনিম্ন গতি শক্তিরও সমান, যেটা হচ্ছে 0। আচ্ছা আমাকে বলো তো, আমি সর্বোচ্চ মানটা জানি হাফ কে এ স্কোয়ার, আমি সর্বনিম্ন মানটা জানি 0, তাহলে বলো তো গড় বের করতে পারবো কিনা? এই বলো তো গড় কেমনে বের করে? গড় কেমনে বের করে বলো? এভারেজ কেমনে বের করে? কে বলতে পারে? ম্যাক্সিমাম প্লাস মিনিমাম বাই 2 যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক কিনা? আমার সর্বোচ্চ গতি শক্তি কত? হাফ কে এ স্কোয়ার। সর্বনিম্ন কত? 0, যোগ করো হাফ কে এ স্কোয়ার, অর্ধেক করো 1/4 কে স্কোয়ার, ঠিক কিনা? 1/4 কে স্কোয়ার না মোট শক্তির অর্ধেক। তাহলে আমি লিখবো দেখো, গড় বিভব আর গড় গতি শক্তি দুটাই হচ্ছে মোট শক্তির অর্ধেক। কত? 1/4 কে স্কোয়ার। এই মানগুলা আমরা এই সহজ একটা এক্সাম্পল দিয়ে মনে রাখলাম। এটাকে বলে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে? এখন তুমি দেখো এই প্রমাণটা আমরা একটু করার চেষ্টা করি। এই প্রমাণটা, এই সমীকরণটা খেয়াল করো তো, এই যে এটা ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। আমাকে কেউ একজন বলো তো, বেগের মান যদি 2 গুণ করি গতিশক্তি কয় গুণ হবে বলো তো? বেগের মান 2 গুণ করলে গতিশক্তি কয় গুণ হয়? 4 গুণ। খুব চমৎকার। বেগের মান 2 গুণ করলে গতিশক্তি 4 গুণ। তাহলে বেগের মান অর্ধেক করলে গতিশক্তি কয় গুণ হবে? বেগের মান অর্ধেক করলে 4/1 না? বেগের মান যদি অর্ধেক করি 4/1, খুব চমৎকার, খুবই চমৎকার, খুব ভালো। দেখো তো কি লিখছে, সরল দোল গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? এটা তো লেখা আছে না কোশ্চেনে, সরল দোল গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তুমি এইভাবে চিন্তা করো একটু, আমার বেগ যদি সর্বোচ্চ হয় তখন কি গতি শক্তিও সর্বোচ্চ হবে না? বেগ যদি সর্বোচ্চ হয় ওই সময় কি গতি শক্তি সর্বোচ্চ হবে না? অবশ্যই হবে। তখন গতিশক্তি কার সমান হবে? মোট শক্তি সমান হবে, ঠিক কিনা? সর্বোচ্চ গতিশক্তি কার সমান? মোট শক্তি সমান, একটু আগে দেখছি। এখন বেগ যদি হয়ে যায় সর্বোচ্চর অর্ধেক, তখন গতিশক্তি কি আগের 4/1 হয়ে যাবে না? এই পর্যন্ত কি বুঝছো? একটু আমাকে জানাও। বেগ যদি সর্বোচ্চ হয় তখন গতিশক্তি সর্বোচ্চ হবে। সর্বোচ্চ গতিশক্তি কার সমান? মোট শক্তি সমান, ঠিক কিনা? এখন বেগ যদি হয়ে যায় সর্বোচ্চর অর্ধেক, তখন গতিশক্তি কয় ভাগের 1 ভাগ? 4/1 হবে। আগে 4/1। চিন্তা করো তো, গতিশক্তি যদি 4/1 হয়, বিভব শক্তি কি 4/3 হবে না? এখন বিভব আর গতি মিলাই তো মোট শক্তি নাকি? তো বিভব যদি গতিশক্তি যদি 4/1 হয়, তাহলে বিভব কয় ভাগের 1 হবে? 4/3 হবে, যেন যোগ করলে যেন মোট শক্তি পাওয়া যায়, তাই না? এবার জাস্ট আমি মান বসাই দিই। বিভবের জেনারেল ইকুয়েশন কি? এই যে এটা হাফ অফ কে এক্স স্কোয়ার, বসাই দিই। গতিশক্তির জেনারেল ইকুয়েশন কি? হাফ অফ কে এ স্কোয়ার, বসাই দিলাম। এবার কাটাকাটি করি, হাফ হাফ কাটবো, কে কে কাটবো, থাকবে কি? এক্স স্কোয়ার সমান সমান 3/4। তাহলে এক্স এর মান কি? প্লাস মাইনাস √3/2 এ।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বুঝতে পারি নাই, আমি আরেকবার একটু বলি। আমাকে যদি এই কথাটা আগে বলো, এটা তুমি বুঝছো কিনা। বেগের মান যখন ম্যাক্সিমাম, তখন কি গতিশক্তি ম্যাক্সিমাম না? এটা তো বুঝো। বেগের মান যদি ম্যাক্সিমাম হয়, গতিশক্তি ম্যাক্সিমাম হবে, তাই না? এখন ম্যাক্সিমাম গতিশক্তি কার সমান? মোট শক্তি সমান, ঠিক না? তাহলে বেগের মান ম্যাক্সিমাম হলে গতিশক্তি হবে মোট শক্তি সমান। এখন বেগের মান আমাদের এখানে বলে দিচ্ছে সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে বেগের মান যদি অর্ধেক হয়, গতিশক্তি কি 4/1 হয়ে যাবে না? তাহলে গতিশক্তি তো আগে মোট শক্তি সমান ছিল, তাই এখন গতিশক্তি কি হয়ে যাবে? মোট শক্তি 4/1 হয়ে যাবে। তাহলে গতিশক্তি যদি মোট শক্তির 4/1 হয়, বিভব শক্তি অবশ্যই মোট শক্তির বাকি 4/3 হবে। কারণ যে কোনো মুহূর্তে গতি আর বিভব যোগ দিলে তো মোট শক্তি পাওয়া যায় নাকি? তাহলে এখন আমি বুঝে গেলাম, তাহলে বিভব শক্তি হচ্ছে মোট শক্তি 4/3। তাহলে বিভবের জেনারেল ইকুয়েশন কি? হাফ অফ কে এক্স স্কোয়ার বসাই দিলাম। মোট শক্তির জেনারেল ইকুয়েশন কি? হাফ অফ কে এ স্কোয়ার বসাই দিলাম। এখন ওকে কাটাকাটি করলাম, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম। তার মানে কি, এক্স এর মান এত হলে আমার এই বেগের মান সর্বোচ্চ বেগের অর্ধেক, এটা বের করে ফেললাম। এখন তোমাকে এখান থেকে কি কি জিজ্ঞেস করতে পারে? তোমাকে বলতে পারে কি, গতিশক্তি কখন 4/1 হয়? ওই এক্স এর মানটা কত? স্যার √3/2 এ। আবার বিভব শক্তি কখন 4/3 হয়? ওই এক্স এর মানটা কত? স্যার এক্স এর মান √3/2 এ। প্লাস মাইনাস বারবার বলতেছি না কেন? কারণ আমরা সরল দোলকের মিড পয়েন্টটাকে যদি 0 ধরি, এই পাশটাকে যদি পজিটিভ ধরি, তাহলে মিড পয়েন্টের এই পাশটা হবে নেগেটিভ। এখন সরল দোলক যেহেতু সিমেট্রিক একটা জিনিস, মানে এই দিকে যা যা ঘটনা ঘটবে, আবার এই পাশে তাই তাই ঘটনা ঘটবে। তার মানে এইদিকে 2 হাত আগাইলে বেগের মান যত হবে, এই দিকে 2 হাত আগাইলে বেগের মান ততই হবে। তো প্লাস √3/2 আর মাইনাস √3/2 একই জিনিস বোঝাচ্ছে আসলে, একটা এইদিকে একটা হচ্ছে এইদিকে। কথা বলতে যাচ্ছে আমার। এখন তোমার হচ্ছে এই যে আমরা জিনিসটা বুঝলাম, এইটা দিয়ে তুমি এরকম আরো আরো 4টা প্রমাণ আছে, মোট 5টা প্রমাণ তুমি সিমিলার ওয়েতে সবগুলো করতে পারবে। আমরা প্রমাণ করার একটা নিয়ম শিখলাম, কেমন? এখন আমরা এই টোটাল 5টা প্রমাণের যে 15টা ইনফরমেশন আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে চাই। আমি তোমাকে এই 5টা প্রমাণের ফাইনাল লাইন একটু এখানে লিখে দেখাই। আমি লিখতে লিখতে তুমি খোঁজার চেষ্টা করবা এদের মধ্যে মিলটা কোথায়, আমি দেখি তুমি ধরতে পারো কিনা। আমি দেখি তুমি মিলটা ধরতে পারো কিনা। যে যে ধরতে পারবা অবশ্যই আমাকে কমেন্ট করে বা টেক্সট করে জানাবা। মিলটা কি ধরতে পারছো? প্লাস মাইনাস লিখলাম না কোনোটাতে, সবগুলা কিন্তু প্লাস মাইনাস ভ্যালুর জন্য প্রযোজ্য। এক্স এর মান প্লাস মাইনাস √3/2 এর জন্য প্রযোজ্য, সবগুলা এরকম। দেখি কে কে ধরতে পারছে। 2টা উত্তর আসছে আমার কাছে, 3টা উত্তর আসছে। আচ্ছা, আমি একটু তোমাকে মিলটা খোঁজাই, দেখো তুমি বুঝতে পারবে না। খেয়াল করে দেখো তো, এখানে অনেকগুলো চারের ছড়াছড়ি দেখতে পাচ্ছ, চারের ছড়াছড়ি। দেখো তো 1/4 ই, 3/4 ই, আবার দেখো 3/4 ই, 1/4 ই। এইখানে দেখে মনে হইতেছে এই 1/2টা মনে হচ্ছে ছন্দটাকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা 1/2 কে কি আমি লিখতে পারি না 2/4? বলতো 1/2 কে লেখা যাবে না 2/4? যাবে কিনা? তাহলে দেখো তারা ছন্দের মধ্যে দেখো পড়ে যাচ্ছে জিনিসটা, এটা মিল মিল লাগতেছে, খেয়াল করো একটু। ইপি গুলা খেয়াল করো, ইপি গুলা 1/4, 2/4, 3/4, ইপি গুলোর মধ্যে মিল আসছে না একটা? দেখো তো 1/4, 2/4, 3/4 দেখে মনে হচ্ছে না 3/4? তাহলে এটাকে তো 4/4 লেখা যায়, যায় না বলতো? মানে ইপি সমান সমান ই, এটা মানে যা ইপি সমান সমান 4/4 ই, এটা মানে তো তাই। সিমিলার কথা না? একই তো কথা, তাই না? তাহলে আসলে আরেকটু মিলাই দেখো তো, ইপি 4/4, 3/4, 2/4, 1/4, তাহলে এইটাকে কি 0/4 ইন্টু ই লিখলে হয় না? তুমি কি মিলটা ধরতে পারছো? দেখো তো ইপি মানগুলো খেয়াল করো তো, দেখো 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। ইকেটা চিন্তা করো, দেখো ইকেটা কিন্তু উল্টা, দেখো তো ইকেটা উল্টা। 0/4 ই, 1/4 ই, 2/4 ই, 3/4 ই, এইটাকে লেখা যাবে 4/4 ই। মিলটা ধরতে পারতেছো? 0/4 দিয়ে শুরু, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। কি হচ্ছে উল্টা, নিচ থেকে আসবে। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, ঠিক না? এখন তো মনে হচ্ছে ভাই এটা তো বুঝলাম,
এক্স এর মানগুলা বুঝতেছি না, এক্স এর মানগুলা মিল রেখে ধরতে পারলে ভালো। দেখো তো এক্স এর মানগুলো তো দেখে মনে হচ্ছে না প্রত্যেকটার মধ্যে একটা করে সংখ্যা, একটা করে এ গুণ, রাইট? হাফ ইন্টু এ, 1/√2 ইন্টু এ, √3/2 ইন্টু এ। এটা কি বলা যাবে না 1 ইন্টু এ? যাবে কিনা? তাহলে মিললো জিনিসটা 1 ইন্টু এ। আবার এটা কি বলা যাবে না 0 ইন্টু এ? এটা মিললো, এটা মিললো যে হ্যাঁ ঠিক আছে, একটা সংখ্যা একটাই, একটা সংখ্যা একটাই, ঠিক আছে কিনা? এখন তুমি সংখ্যাগুলো দেখে নজর দাও, দেখো তো 0, হাফ, 1/√2, √3/2, 1, এই সংখ্যাগুলোকে চেনা চেনা লাগে? 0, হাফ, 1/√2, √3/2, 1, এগুলো কই দেখছো? নাফিস, চমৎকার, এগুলো সাইনের মান, এগুলো সাইনের মান না? এই sin 0, sin 30, sin 60, sin 45, sin 90, এই মানগুলো সিরিয়াল লিখছি না? দেখো তো sin 0 মান কত 0, sin 30 কত হাফ, sin 45 কত 1/√2, sin 30 কত √3/2, sin 90 কত 1, ঠিক কিনা? এগুলো সাইনের মান কেন হবে না তুমি চিন্তা করো। আমরা কি এটা বলছি না যে সরল দোলকের সরণের সমীকরণ হচ্ছে x = sin ω t? তার মানে কি সরল দোলকের সরণের সমীকরণটা কি হয়? একটা a তার সাথে একটা sin থিটা গুণ, তাহলে সেই হিসেবে sin থিটার মানগুলো আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক না? তাহলে আসো তো আমরা এই জিনিসটা দেখে তো এখন কত দ্রুত আমরা লিখতে পারি। যখনই মনে করো এইখান থেকে কোনো প্রশ্ন আসবে, যাই বল x = √3/2 হলে ইপি এর মান কত, এইভাবে যখন জিজ্ঞেস করবে তুমি কি করবা জানো? তুমি বলবা যে আগে শক লিখতে হবে। শক কেমনে লিখবা? শক লিখবা এইভাবে যে sin থিটার মানগুলো বসা, 0, তারপরে হচ্ছে sin 30 মান হাফ, তারপরে sin 45 মান হচ্ছে 1/√2, তারপরে sin 60 মান হচ্ছে √3/2, তারপরে sin 90 মান হচ্ছে 1। এবার সবগুলোর সাথে গণহারে চোখ বন্ধ করে এ আল্লাহর রাস্তে গুণ, ঠিক কিনা? এবার তুমি প্রথমে ইপি এর মানগুলো লিখে ফেলবে। ইপি এর মান লিখলে তোমার ইকের মান তো লিখা একদম ব্যাপার না, তাই না? ইপি এর গুলো আগে জায়গা সুন্দর করে বসায়ে এরপরে কি করলা, ইপি এর মানগুলা বসাইলা 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, নাকি? তাই তো? তারপরে সাথে ই ই ই সবগুলোর সাথে ই বসাই দিলা, ঠিক কিনা? এবার ইকেটা জাস্ট উল্টা করে বসাই দাও। এখন কি জিনিসটা অনেক সহজ লাগতেছে না? একবারে হয়ে যাচ্ছে সব। তাহলে আমরা বেসিকটা শিখলাম, আমাদের আবার শর্ট হ্যান্ডে আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা মিস করবো না, ঠিক আছে? তাহলে এই পাতাটা মুছে দিলাম, ওই আগের পাতাটা তো রইলই, এটা তো আছে, থাকবে, কেমন? আচ্ছা এইবার এই যে লিখতেছিলাম, লিখতে লিখতে দেখো মাঝখানে একটা অঙ্ক আমরা স্কিপ করে গেছি। ওই যে মাঝখানে একজন আসছিল না অঙ্কের শর্টকাট চাইতে, কি নাম বলে গেলাম? মাকসুদা এম। হ্যাঁ, মাকসুদা এম এর জন্য আমরা একটা অঙ্ক নিয়ে আসছি। দেখো এই অঙ্কটা, এই পাতা থেকে আমি একটা এই পাতায় জুম ইন করে যাই, এই জায়গাটা খেয়াল করো। দেখো d²x/dt², এই সমীকরণটা খেয়াল করো, d²dt² প্লাস ω² সমান সমান 0, এইরকম একটা সমীকরণকে স্ট্যান্ডার্ড ধরে তোমাকে প্রশ্ন দিবে এইভাবে। তোমাকে বলবে কি যে পরীক্ষা এই সমীকরণ দিবে, দিয়ে বলবে ওমেগার মান কত। তুমি তুলনা করবা যে এক্স এর সহগটা হচ্ছে ω², তাহলে এখানে এক্স এর সহগটা হচ্ছে ω², তাহলে ω² এর মান হচ্ছে 25, তাহলে ওমেগার মান হবে কত? 5, ঠিক আছে? সবসময় যে এত সহজ দিবে তা না, তুমি খেয়াল করে দেখো তোমার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটার সামনে কিন্তু একটা এক আছে, মানে এটার সামনে একটা সহগ আছে এক, তাই না? তোমাকে এমন প্রশ্ন দিবে যেটা শুরুতে একটা এক্সট্রা সহগ আছে 9, এই 9টাকে তোমার মনে করে কমন নিতে হবে, কমন নিয়ে বাদ দিয়ে তারপর অঙ্ক করতে হবে। তুমি চিন্তা করলে আরে আমার শুরুতে তো 1 আছে, এখানে তো 9 আছে, তাহলে 9 কমন নিতে হবে, 9 কমন নিলে কত হবে? 144 হয়ে যাবে, 16, 9 16 144, তাহলে তোমার ফাইনাল সমীকরণটা এরকম। তারপর তুমি বলবা হ্যাঁ ওমেগার মান হচ্ছে 4। এখন তুমি যদি এই 9টা খেয়াল না করো, তুমি কিন্তু ভাববা যে এক্স এর সহগটাই তো ওমেগা স্কয়ার, তাহলে 144 কে রুট করে দিলেই তোমার উত্তর বের আসবে। তোমার মান আছে ওমেগার মান 12, এবং এই ওমেগার মান যে 12 এটা কিন্তু প্রথম অপশনে থাকে। ভুয়া উত্তর সবসময় প্রথম উত্তরে থাকে। এই উত্তর তোমাকে ডাকবে, ফিল আপ করতে বলবে নিজেকে, তুমি উত্তর ফিল আপ করে দিলেই তোমার কিন্তু উত্তর ভুল চলে যাবে, তাই না? মাথায় রাখতে হবে তুমি ভুল করে যে উত্তর বের করবে এটা টিচার জানে, টিচার এটা আগেই তোমাকে দিয়ে রাখবে অপশনের মধ্যে, যেন তুমি ভুল করো। তো শুরুতে 9 বা এরকম কোনো কিছু আছে কিনা কমন নিয়ে নিবা, তারপরে তুমি রুট করে দিবে বাকিটা, তাহলে হয়ে যাবে। এইবার আমরা এই পাতাটা দেখছি, এই পাতার যে এটা আগেই পড়ে ফেলছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ, সরল দোলকের সূত্রাবলী। এই পাতার উপরে নিচে দেখো খালি তোমার হচ্ছে লাল লাল লাল, মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আমরা জুম ইন করে দুই ভাগে ভাগ করে পড়ব। প্রথমে সরল দোলকের সূত্রাবলী গুলো লাগবে। এই তপন স্যারের বইতে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে তোমার এই সূত্রটা কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে। এই সূত্রটা আবিষ্কার করছে 1582 সালে গ্যালিলিও। সাল ন্যাচারালি আমাদের লাগে না, কিছু বিখ্যাত সূত্র ছাড়া, যেমন ধরো নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের সাল, নিউটনের গতিবিদ্যার বই আবিষ্কারের সাল, হ্যাঁ এইগুলো আমাদের লাগে। আর এই সরল দোলকের সূত্রাবলী সালটা আমাদের লাগে, কেমন? তো তোমার অঙ্কটা আরেকবার বলবো, মানে অঙ্কটা আরেকবার তোমাকে এই পাতাতে একটু বলে দিই, তাহলে আমার মনে হয় তুমি ভালো বুঝবা। মনে করো তোমাকে এরকম একটা অঙ্ক দিল, d²x/dt², তোমাকে দিল মনে করো সাপোজ 64, x সমান সমান 0। তুমি আগে দেখবা তোমার d²x এর সাথে সহগ 1 আছে কিনা, যদি থাকে তাহলে অঙ্ক ঠিকঠাক আছে। তোমাকে এটা এরকম সমীকরণ দিয়ে বলবে কি ওমেগার মান কত, কেমন? এক্স এর যে সহগ এটাকে ওমেগা স্কয়ার ধরবে, কারণ আমাদের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা, d²x/dt² প্লাস ω² x সমান সমান 0, এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। এক্স এর সহগ হচ্ছে ওমেগা স্কয়ার,
কেমন? তাহলে তোমার এক্স এর সহগ কত? 64। এটাই হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ারের মান 64, ওমেগার মান কত হবে? 8 হবে। শেষ। এখন যদি মাঝে মাঝে এরকম কি করে, ওরা কি করে, এইভাবে অঙ্ক দেয়। মনে করো এমন দিবে, এমন দিলে অবশ্যই খেয়াল রাখতে হবে শুরুতে দেখো একটা সহগ আছে 4, এটা কিন্তু কাটাকাটি করতে হবে, কারণ আমাদের জেনারেল ইকুয়েশনে শুরুতে কিন্তু একটা 1 থাকে। তুলনা করার জন্য কি সিমিলার করে নিতে হয় না? তাহলে 4 কমন নিব, কমন দিলে তখন এটা কেমন হয়ে যাবে, তখন এটা দেখতে এমন হয়ে যাবে। এখন বলবো যে হ্যাঁ ওমেগা স্কয়ারের মান 16, তাহলে ওমেগার মান কত? 4। কেমন? এটাই বুঝাইছে আর কি, আশা করি এখন বুঝতে পারছো। এখন যেটা বলতেছিলাম, এখানে আমার 4টা সূত্র আছে, সূত্র 4টা সিরিয়াল মনে রাখতে হবে, কোনটা কত নাম্বার সূত্র। ওরা তোমাকে কি করে বলবে, কি সমকাল সূত্র এটা কত নাম্বার সূত্র, বা দৈর্ঘ্যের সূত্র কত নাম্বার সূত্র, এইভাবে জিজ্ঞেস করবে। তো এই সূত্রগুলো মনে রাখার জন্য, সিরিয়াল মনে রাখার জন্য আমাদের হাতে একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এই সমীকরণে যে যত নাম্বারে আছে সে তত নাম্বার সূত্র। এই সমীকরণে 1 নম্বরে কি আছে? টি, তাহলে 1 নম্বর সূত্রের নাম সমকাল সূত্র। 2 নম্বরে কি আছে? এল, তাহলে 2 নম্বর সূত্রের নাম দৈর্ঘ্যের সূত্র। 3 নম্বরে কি আছে? জি, তাহলে 3 নম্বর সূত্রের নাম হচ্ছে ত্বরণের সূত্র। যেটা নাই ওটা 4 নাম্বার, না থাকলেই 4 নাম্বার, মানে ভরের সূত্র। মানে কি রকম ব্যাপারটা বোঝাই। মনে করো তোমার টিচার তোমাকে বললো, এই বলতো দেখি দৈর্ঘ্য সূত্র কয় নাম্বার, তুমি সমীকরণটা লিখলা, লিখা দেখলা আরে দৈর্ঘ্য তো 2 নাম্বার, তাহলে স্যার দ্বিতীয় সূত্র। স্যার তোমাকে বললো বলতো দেখি ভরের সূত্র সরল দৈর্ঘ্যের কত নাম্বার সূত্র, তুমি সমীকরণ লিখে দেখলা আরে ভর তো সমীকরণের মধ্যে নাই, তাহলে কয় নাম্বার হবে? 4 নাম্বার, না থাকলে 4 নাম্বার হবে। কেমন? তো এইখানে দেখো তোমাকে কিন্তু ব্লাফ দিবে না, বলবে না যে আয়তনের সূত্র সরল দৈর্ঘ্যের কত নাম্বার সূত্র, এমন প্রশ্ন কিন্তু করবে না, তো ভয় পাওয়ার কিছু নাই। দেখো এই যে দ্বিতীয় সূত্র যেটা টি সমানুপাতিক রুট ওভার এল, এই সূত্র থেকে কিন্তু বলা যায় যে এল এর মান যদি 4 গুণ করি টি এর মান 2 গুণ হবে, বলা যায় না বলো? এল কে রুট করলে টি পাওয়া যায়, তাহলে এল এর মান 9 গুণ করলে টি এর মান কত গুণ? 3 গুণ, এটা বলা যায়। কিন্তু এই প্রশ্নটা কিন্তু দেখো তোমার ইয়েতে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। কেমন? আরেকটা জিনিস দেখো, সরল দোলন গতির বৈশিষ্ট্য। সরল দোলন গতির বৈশিষ্ট্য মানে যা, সরল দোলকের বৈশিষ্ট্য মানে তাই। তুমি জাস্ট মনে মনে এটা সরল দোলক চিন্তা করবে, সবগুলা বৈশিষ্ট্য তোমার অলরেডি পড়া হয়ে গেছে, আমরা এতক্ষণ কষ্ট করে এগুলাই পড়ছি। দেখো তো এটার গতি একটা পর্যায়বৃত্তিক গতি, অবশ্যই একটা সরল দৈর্ঘ্যের গতি পর্যায়বৃত্তিক গতি, ঠিক না? তারপর এটা কি বারবার কি দিক বদলায় না, ওই যে একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে যায়, তাই না? বারবার দিক বদলাচ্ছে। 3 নাম্বার এর গতি সরল রেখায় ঘটে, আমরা এটাও পড়ছি, 4 ডিগ্রি বা তার থেকে কম হলে সরল রেখায় ঘটে, তাই তো? 4 এবং 5 নাম্বার কিন্তু আমরা পড়ছি, ওই যে মনে আছে কিনা, এ সমানুপাতিক মাইনাস এক্স, পড়ছি না? সরল ত্বরণ ভাই ভাই, কিন্তু একজন যেদিকে পারে আরেকজন তার উল্টা দিকে পারে, এই জন্য তো নেগেটিভ দিছে। 6 নাম্বারটাও কিন্তু আমরা পড়ছি, যে মনে আছে ত্বরণ হচ্ছে ওভার প্রোটেক্টিভ বাপ মা, যে চায় তার বাচ্চা সবসময় ঘরে থাকুক, বাচ্চা ঘর থেকে বাইরে বেরোলেই সে বাচ্চাকে ঘরে টাইনা নিয়ে আসে। দেখো ত্বরণ বস্তু কণাটির কি মধ্য অবস্থা বা কি তোমার সাম্যাবস্থা অভিমুখী, তাই না? তারপরে দেখো 7 এবং 9 তোমাদের অলরেডি পড়াইছি, মনে আছে কিনা? ওই যে সর্বোচ্চ অবস্থায় সবাই সর্বোচ্চ বেগ মিনিমাম, আবার সর্বনিম্নতে সবাই মিনিমাম বেগ সর্বোচ্চ, এটাই 7 আর 9 লেখা আছে, একই জিনিস। 8 নাম্বারটা পারা খুবই সোজা। 8 নাম্বারে বলছে পর্যায়কাল মানে টি বিস্তারের উপর নির্ভরশীল না, মানে এর উপর ডিপেন্ডেন্ট না। আমরা তো জানি টি সমান সমান 2 পাই, টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এই সমীকরণে যে যে আছে টি এর সাথে তার তার কানেকশন আছে। এই সমীকরণে এল আছে, তাহলে এল বাড়ালে কমালে টি বাড়বে কমবে। এই সমীকরণে জি আছে, তাহলে জি বাড়ালে কমালে টি বাড়বে কমবে, তাই না? এই সমীকরণে কিন্তু কোনো এ নাই, তাহলে এ বাড়ালে কমালে টি বাড়বে কমবে না, টি এর সাথে এর পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। তাহলে এটা আমরা এই সমীকরণ দেখলে বুঝতে পারি, তাই না? এই সমীকরণে যে আছে তার সাথে টি এর সম্পর্ক আছে, এই সমীকরণে যে নাই তার সাথে টি এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এই যে 20 থেকে 20,000 হার্জের যে ব্যাপারটা, এটা সেকেন্ড দোলকের একটা টপিক, এটা আমাদের আজকে লাস্ট থিওরি হবে। সেকেন্ড দোলক যখন পড়াবো তখন 20 থেকে 20,000 হার্জের ব্যাপারটা তোমাদের পড়াই দিব। আপাতত আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। একদম উপরের জায়গাটা দেখো, একটু জুম ইন করি। সরল দোলন গতির ব্যবহার, মোট 3টা ব্যবহার আছে, 3টা ব্যবহার খুবই জরুরি, পরীক্ষা আসছে। দেখো লাল দাগ দেওয়া আছে এখানে। তো এই 3টা ব্যবহার মনে রাখার জন্য আমরা ছন্দ ব্যবহার করি, ছন্দটার মধ্যে আমরা একটু মেডিকল ফ্লেভার মিশাই দিই। আর তোমরা জানো মেডিকল ফ্লেভার মানে আমরা জনি ভাইয়ের নাম ব্যবহার করবো। কেমন? আমরা জনি ভাইয়ের নাম ব্যবহার করে ছন্দটা লিখবো। ছন্দটা হচ্ছে এইরকম, জনি ভাই জনি ভাই পাহাড় মাপার টাইম নাই, জনি ভাই পাহাড় মাপা টাইম নাই। তুমি চিন্তা করে দেখো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। পাহাড় মাপা দিয়ে 2 নাম্বার পয়েন্ট বোঝাচ্ছি, পাহাড়ের উচ্চতা মাপা যায়। টাইম দিয়ে বোঝাচ্ছি 3 নাম্বার পয়েন্ট, টাইম মাপা যায়। আর জনি ভাইয়ের নাম দিয়ে আমরা বোঝাচ্ছি 1 নাম্বার পয়েন্ট, জি নির্ণয় করা যায়। প্রশ্ন কি আসছিল, নিচের কোনটা সরল দোলকের ব্যবহার না? কোনটা সরল দোলকের ব্যবহার না? জি মাপতে লাগে, পাহাড় মাপতে লাগে, টাইম মাপতে লাগে, দ্রাব্যতা মাপতে লাগে। উত্তর হবে কি? দ্রাব্যতা মাপতে লাগে, এটা হবে উত্তর, তাই না? এরপরে হচ্ছে আমাদের একদম নিচে দেখো সময় নির্ণয়ের যে ব্যাপারটা, মানে টাইম নির্ণয়ের যে ব্যাপারটা, এটা এইচএস এর জন্য জরুরি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। আমরা এটা একটু জুম ইন করে পড়বো। সরল দোলকের সাহায্যে কিভাবে সময় নির্ণয় করা যায়, কখন সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় করতে গেলে আমরা সময় লাভ করবো, কখন সময় হারাবো, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের তোমার হচ্ছে জানতে হবে। শোনো, এটা হচ্ছে যে সেকেন্ড দোলকের তোমার নাম অবশ্যই শুনছো। সেকেন্ড দোলক হচ্ছে এমন সরল দোলক যার দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলক হচ্ছে এমন সরল দোলক যার দোলনকাল 2 সেকেন্ড। দোলনকাল 2 সেকেন্ড মানে কি? তুমি যদি তাকে এক পাশ থেকে টেনে ছেড়ে দাও, ছেড়ে দিলে সে যাবে 1 সেকেন্ডে, আবার আসবে 1 সেকেন্ডে। এই জন্য তাকে সেকেন্ড দোলক বলা হয়, কারণ যাইতে লাগে 1, আসতে লাগে 1, টোটাল 2 সেকেন্ড। কেমন? তো এই যে যাইতে লাগে যে 1, আসতে লাগে যে 1, এটাতে আমরা চাইলে টাইম কাউন্ট করতে পারি।
যে তুমি দেখবা কিছু দেয়াল ঘড়ির মধ্যে পেন্ডুলাম থাকে না, পেন্ডুলাম নড়াচড়ে, ওরা কিন্তু এইভাবে টাইম কাউন্ট করে। একবার করে পেন্ডুলাম নড়ে 1 সেকেন্ড কাউন্ট করে, আবার উল্টা দিকে আসে 1 সেকেন্ড কাউন্ট করে। যদিও আমরা বাসা বাড়িতে যে সমস্ত ঘড়ি লাগাই সেগুলোতে আসলে এটা জাস্ট ফর শো অফ, ওগুলো ব্যাটারিতেই চলে। অ্যাকচুয়ালি কিছু গবেষণা কেন্দ্রে তুমি এই ধরনের সেকেন্ড দোলক দিয়ে বানানো দোলক ঘড়ি দেখতে পাবা, যেগুলোতে অ্যাকচুয়ালি পেন্ডুলামটা দুললে 1 সেকেন্ড করে কাউন্ট করে। মনে করো এমন একটা পেন্ডুলাম নিয়ে আমি ঘরের মধ্যে বসছি, আমার সাথে আমার বন্ধু বসছে, কেমন? আমাদের দুজনের টার্গেট হচ্ছে আমরা সময় কাউন্ট করবো। আমি কাউন্ট করবো নড়াচড়া দেখে, একবার নড়বে 1 সেকেন্ড গুনবো, আবার নড়বে আবার 1 সেকেন্ড গুনবো, আবার নড়বে আবার 1 সেকেন্ড গুনবো, কেমন? আর আমার বন্ধু কাউন্ট করবে ঘড়ি দেখে, ডিজিটাল ঘড়ি দেখে। তো মনে করো আমরা একদিন কাউন্ট করবো, মানে কতক্ষণে 86,400 সেকেন্ড হয় এটা আমরা গুনবো, কেমন? আমার বন্ধু একদিন গেছে, সে বলছে দোস্ত একদিন হয়ে গেছে, টাইম শেষ। আমি আবার কি করছি, আমি এটা গোনা শুরু করছি, এই যে 1 2 3, আমার তো ঘড়ি নেই, আমি এটা গুনে গুনে টাইম কাউন্ট করি। আমি বললাম যে হ্যাঁ দোস্ত 86,400 বার গুনা ফেলাইছি, তার মানে একদিন হয়েছে, ঠিক আছে? এখন মনে করো কোনো একটা কারণে, মনে করো গরমকাল, গরমকালে কি হয় জানো? গরমকালে তোমার সুতার দৈর্ঘ্য বাড়ে। তুমি জানো যে কোনো কিছু তাপ দিলে প্রসারিত হয়, তাই না? তো গরমকালে সুতার দৈর্ঘ্য বাড়বে, তার মানে সেকেন্ড দোলকের এল এর মান বেড়ে যাবে। এল এর মান বেড়ে যাওয়া মানে কিন্তু টিও বাড়বে। টি বাড়বে মানে কি? দোলনকাল বাড়বে। আমাকে একটু বলো তো, দোলনকাল যদি বাড়ে তাহলে সরল দোলক কি স্লো যাবে নাকি ফাস্ট যাবে? আইল সাদের মতো দুলবে নাকি তাড়াতাড়ি দুলবে? কে বলতে পারে? দোলনকাল যদি বেড়ে যায় তাহলে সরল দোলক কিভাবে দুলবে, স্লো নাকি ফাস্ট? বলো। অবশ্যই স্লো দুলবে, আইল সাদের মতো দুলবে, তাই না? গরমকালে ঘোড়া ধীরে ধীরে দুলবে, ঠিক কিনা? তাহলে আমরা বলবো যে সে আস্তে আস্তে দুলবে, ঠিক কিনা? তাহলে তুমি দেখো তো, সে আস্তে আস্তে দুলবে মানে চিন্তা করো তো, সে আগে 1 সেকেন্ড কাউন্ট করতো, 2 সেকেন্ড কাউন্ট করতো, 3 সেকেন্ড কাউন্ট করতো, কিন্তু এখন কিন্তু সে ধীরে ধীরে যাবে। তার মানে সে যাইতেও সময় বেশি লাগাবে, আসতেও সময় বেশি লাগাবে, তাই না? তার মানে একদিনে আগে হয়তো সে 86,400 বার যাওয়া আসা করতো, এখন সে হয়তো একদিনে এতবার যাওয়া আসা করতে পারবে না, তার চেয়ে হয়তো কম সংখ্যক বার যাওয়া আসা করবে, কারণ সে তো ধীরে ধীরে দৌড়ায়, তাই না? ধরো একদিনে সে 86,300 বার যাওয়া আসা করছে, আমার বন্ধু তো একদিন পর বলে দিচ্ছে দোস্ত একদিন পার, আমি বলবো যে না, একদিন তো পার হয় নাই, 86,300 সেকেন্ড পার হয়েছে, আরো 100 সেকেন্ড বাকি আছে। বুঝো? কিন্তু আমি কি বললাম? আমি বললাম আরো 100 সেকেন্ড বাকি আছে। তার মানে কি, দুনিয়া 86,400 সেকেন্ড কাউন্ট করে ফেলছে, কিন্তু আমি এখনো 100 সেকেন্ড পিছিয়ে আছি। তার মানে আমি ওই 100 সেকেন্ড কাউন্ট করতে পারি নাই, দুনিয়া কিন্তু একদিন আগায় গেছে। এইটাকে বলা হয় সময় হারানো। আমি 100 সেকেন্ড গুনতে পারি নাই, আমি 100 সেকেন্ড হারাই ফেলছি, বুঝছো? আবার যদি উল্টাটা হয়, মনে করো যদি শীতকাল হয়, শীতকালে কিন্তু সবকিছু সংকুচিত হয়, তাপমাত্রা কমে যায়, সবকিছু সংকুচিত হয়, খুবই কম পরিমাণে হয়, বাট হয়। সেকেন্ডের হিসাব করতে গেলে মাইক্রো মিলি সেকেন্ডে তুমি একটা ডিফারেন্স পাবা। তো মনে করো শীতকাল হয়েছে, সুতার দৈর্ঘ্য কমে আসছে, তার মানে এল কমবে, তাহলে টি কমবে। টি কমা মানে কি? দোলনকাল কমে যাও। বলো তো আমাকে একটু, দোলনকাল যদি কমা যায় তাহলে দোলক কি স্লো যাবে নাকি ফাস্ট যাবে? দোলনকাল কমে গেছে, সময় কমে গেছে, দোলনকাল স্লো যাবে না ফাস্ট যাবে? খুব চমৎকার, ফাস্ট যাবে। তার মানে সে তাড়াতাড়ি দুলবে, যেমন এমন করতেছে। তার মানে সে এখন নাচনের বড়ির মতো, শীতকাল না, দোলা দোলা শরীর গরম করতেছে আর কি, বুঝছো? তো তাড়াতাড়ি দুলতেছে, তার মানে কি সে এখন আগের চেয়ে বেশি বার দোলাদুলি করবে। আগে হয়তো সে একদিনে 86,400 বার দুলতো, এখন হয়তো সে একদিনে 86,500 বার দুলবে। তাহলে আমার বন্ধু যখন বলবে দোস্ত একদিন হয়ে গেছে, আর না একদিন তো কত আগেই হয়ে গেছে, এখন তো একদিন প্লাস 100 সেকেন্ড এক্সট্রা বেশি গুণে ফেলছে কিন্তু আমি। তাহলে আমি এখন সময় লাভ করছি, এটাকে বলা হয় সময় লাভ করা। সময় লাভ করা মানে তোমার প্রফিট হয়েছে তা কিন্তু না, সময় লাভ করা মানে তুমি বেশি গুনছো, দুইটাই ত্রুটি, সময় হারানো ত্রুটি, সময় লাভ করা একটা ত্রুটি, কেমন? এখন এই জিনিসটাকে আমরা একটু বুঝাই দিই। দেখো, টি বাড়লে দোলক স্লো হবে, টি কমলে দোলক ফাস্ট হবে। যখন স্লো হবে তখন সে সময় হারাবে, কারণ আইল সারা অনেক কিছু মিস করে, তাই না? আর টি কমলে দোলক ফাস্ট হবে, তার মানে সে সময় লাভ করবে। কথা হচ্ছে এটা কখন আর কোথায় ঘটে। কখন আর কোথায় ঘটে কোনটা? এটা হচ্ছে তোমার টি বাড়ে কখন, যদি এল বাড়ে অথবা যদি জি কমে। এল কখন বাড়ে? গরমকালে বাড়ে। জি কখন কমে? বিষুব অঞ্চলে জি কমে। তোমাদের শর্ট সিলেবাসে মহাকর্ষ চ্যাপ্টার নাই, কিন্তু আমার মনে হয় বেসিক থেকে তোমরা জানো বিষুব আর মেরুর মধ্যে বিষুবের জি এর মান কম, মেরুতে জি এর মান বেশি, জানো না এটা? তারপরে তোমার হচ্ছে ওই যে ভূপৃষ্ঠে, পাহাড়ের শীর্ষে, খনির গভীরে, এই তিনটা জায়গার মধ্যে মাটিতে জি এর মান ম্যাক্সিমাম। পাহাড়ের উপরে গেলেও জি কমে, খনির গভীরে গেলেও জি কমে। আমাকে একটু জানাও তো তোমরা এগুলো জানো কিনা। ভূপৃষ্ঠে জি এর মান ম্যাক্সিমাম, উপরে গেলেও জি কমে, আবার মাটির গভীরে গেলেও জি কমে। তার মানে পাহাড়ের চূড়ায় জি কমবে, অথবা খনির গভীরেও জি কমবে। মানে অনেক অনেক কেস আছে যেখানে জি কমতে পারে, কেমন? তার মধ্যে তিনটা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে, বিষুব অঞ্চলে, পাহাড়ের চূড়ায়, খনির গভীরে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দোলক ঘড়ি স্লো হবে, সময় হারায় ফেলবে। আর লাভ করবে কখন? লাভ করবে যদি এল কমে,
অথবা যদি জি বাড়ে, এরকম দুইটা কেস আমাদের বইতে আছে। এল কমে কোথায়? শীতকালে, আর তোমার হচ্ছে কি মেরু অঞ্চলে। তো তুমি খেয়াল করে দেখো তো, স্লো যাওয়ার কেস হচ্ছে 4টা, তাই না? আর ফাস্ট যাওয়ার কেস হচ্ছে 2টা। 4টা মনে রাখা, 2টা মনে রাখা সোজা না, তাই না? তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো। দেখো তো, মেরু অঞ্চলে সবসময় শীত হতে পারে নাকি? তাই না? মেরু অঞ্চলে সবসময় শীত পড়ে না, মেরুতে শীত। তাহলে মনে থাকলো যে মেরু অঞ্চলে শীতকাল, এই দুই সময় দোলক ঘড়ি ফাস্ট যাবে, বাদ বাকি দুনিয়ার সব কেসে দোলক ঘড়ি স্লো যাবে। তাহলে একবার মনে থাকলো জিনিসটা। তোমার প্রশ্ন করবে, এই বলতো দেখি, পাহাড়ে চূড়ায় গেছি, দোলক ঘড়ি কি হবে? স্লো যাবে। খনির গভীরে গেছি, স্লো যাবে। সাগরের গভীরে গেছি, স্লো যাবে। মেরুতে গেছি, ফাস্ট যাবে। শীতকালে গেছি, ফাস্ট যাবে। কেমন? বাদ বাকি সব কিছু স্লো যাবে। এই যা যা তোমাকে বুঝাইলাম, এই জিনিসগুলাই তোমার এই যে এইখানে ব্যাখ্যা করে লেখা আছে পরবর্তী পেজে। আমাদের এগুলো কমপ্লিট। এইবার আমরা আবার একবার অঙ্কতে চলে আসছি। এখানে আমরা কিছু অঙ্কের শর্টকাট দেখবো। এখন সিরিয়ালে কিন্তু আমরা আসছি, এমন না যে আমরা আগেই অঙ্ক দীক্ষা ফেলাইছি, এরকম না। সিরিয়ালে আসছি। এখানে আমি তোমাকে একটা নিয়ম শেখাবো, ওই একটা নিয়ম দিয়ে তোমার সবগুলো অঙ্ক হবে, যেগুলো আমার এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। তো আমরা এই 5 নম্বর অঙ্কটাকে একটু জুমিং করি, মনোযোগ দিবা। আমরা এটা বেসিক শিখবো, তারপরে ধাম করে শর্টকাট দিবা। শোনো, সেটা হচ্ছে যে মাথায় রাখবা, এই অঙ্ক থেকে তোমাকে 2টা জিনিস জিজ্ঞেস করতে পারে। হয় বলবে টি এর মান কত, নয় বলবে এল এর মান কত। মাথায় রাখবা, টি চাইলে আমাদের অঙ্কে যেই সংখ্যাটা থাকবে তাকে আমরা করব রুট, এল চাইলে অঙ্কে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা করব স্কোয়ার। টি চাইলে আমরা করব রুট, এল চাইলে আমরা করব স্কোয়ার। যদি তুমি কখনো ভুলে যাও, মাথায় রাখবে এভাবে, টি এর জন্য টি, টি এর জন্য, জি এর জন্য রুট। এটা কেন তোমাকে বললাম, এই বেসিকটা একটু বলি। আমরা জানি টি সমান সমান 2π√L/g, তাই না? তার মানে টি যদি জানতে চায়, এই কথার মানে অবশ্যই বাদ বাকি জিনিসপত্রগুলো দেয়া আছে, মানে কি এল দেয়া আছে, জি দেয়া আছে। তাহলে ওগুলাকে রুট করলেই তো টি বের হয়ে যাবে। এটা আমি বোঝাচ্ছি, টি চাইলে রুট। আর এল চাইলে স্কোয়ার মানে কি? উল্টাটা জিনিস চিন্তা করো, এল চাওয়া মানে কি? এলকে আগে স্কোয়ার করে বামে নিয়ে আসতে হবে। তাহলে এল চাওয়া মানে বাদ বাকি গুলোর উপর একটা স্কোয়ার অ্যাপ্লাই হয়ে যাবে। কেমন? নাবিদ, নাবিদ একটা প্রশ্ন করছো। নাবিদ, তুমি একটু কষ্ট করে মনে করে প্রশ্নটা একটা আমাকে শেষে আবার করবা, আমি বলে দিব সবার জন্য। কেমন নাবিদ? এই পারদের প্রশ্নটা তুমি শেষে আবার একটা আমাকে করবা, ঠিক আছে? মনে করে আমি তো ভুলে যাই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, টি চাইলে রুট, এল চাইলে স্কোয়ার। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, আমি তোমার 10 টাকাকে 5 গুণ করলাম, তোমার কয় টাকা হইলো? 50 টাকা, তাই না? আগে কত ছিল? 10 টাকা। হয়েছে কয় টাকা? 50 টাকা। বাড়লো কয় টাকা? 40 টাকা। এই যে 40 টাকা বাড়লো, এই টাকা তোমার আগের টাকার কয় গুণ? 4 গুণ কিন্তু। তাহলে 5 গুণ করছি, 5 গুণ বাড়ে নাই কিন্তু, 4 গুণ বাড়ছে। ব্যাপারটা বুঝো, ছিল 10 টাকা, করছি 5 গুণ, তার মানে 50 টাকা হয়েছে। তাহলে বাড়লো কয় টাকা? 40 টাকা বাড়লো না? ছিল 10, হয়েছে 50, বাড়লো 40 টাকা। এই 40 টাকা তোমার আগের টাকার কয় গুণ? 4 গুণ। তাহলে 5 গুণ করছি, 4 গুণ বাড়ছে। কেন 4 গুণ বাড়লো? 1 গুণ কম বাড়লো কেন? কারণ এক তোমার কাছে আগে থেকে ছিলই, তোমার কাছে শুরু থেকে 10 টাকা ছিল না। ওই 10 টাকাকে আমি 1 গুণ ধরবো, তার মানে 1 গুণ তোমার কাছে আগে থেকেই ছিল। তাহলে যত গুণই হবে না কেন, বাড়বে কিন্তু 1 গুণ। তাহলে তোমার টাকা যদি আমি 7 গুণ করি, 6 গুণ বাড়বে। 3 গুণ করলে 2 গুণ বাড়বে। মানে কি বুঝাইলাম? যখনই তোমাকে বলবো কত গুণ বাড়বে, তুমি বুঝবা ক্যালকুলেশন শেষ করে একটা 1 মাইনাস করতে হবে। কারণ কত গুণ বাড়বে বলা মানে হচ্ছে কত গুণ হবে থেকে একটা 1 মাইনাস। তুমি দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু কত গুণ বাড়াতে হবে এই কথাটা চাইছে, তার মানে আমার ক্যালকুলেশন শেষ করে একটা 1 মাইনাস করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমাকে পার্সেন্টেজ সাইজ করা শিখতে হবে। তুমি দেখো তো, এই যে দেখো দেখে লেখা আছে, এই যে সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে। এই 50% বৃদ্ধি কথার মানে যা 1.5 মানে তাই, এটা বুঝতে হবে। 50% বৃদ্ধি মানে যা 1.5 মানে তাই, এটা বুঝতে হবে। এবার কেমন হইলো? 50% বৃদ্ধি মানে কি? আগে ছিল 100, বাড়ছে 50, হয়েছে 150। তাহলে 50% বৃদ্ধি কথাটার মানে হচ্ছে 100 প্লাস 50 মানে 150%। আর 150% মানে হচ্ছে 150/100। একবারে পারতে হবে। 50% বৃদ্ধি মানে 1.5। তাহলে আমাকে একটু মুখে মুখে বলো তো, 50% বৃদ্ধি মানে যদি 1.5 হয়, 20% বৃদ্ধি মানে কত বলতো? 20% বৃদ্ধি মানে কত? 50% বৃদ্ধি যদি 1.5 হয়, 20% বৃদ্ধি মানে কত? 1.2। খুব চমৎকার। 30% বৃদ্ধি মানে কত? 1.3, তাই না? 40% বৃদ্ধি মানে কত? 1.4। আমরা ধাম করে পার্সেন্টেজ থাকলে সেটাকে আমরা সাইজ করে ফেলতে পারবো। তাহলে আসো আমরা বেসিক শিখছি, এখন আমরা অঙ্ক স্টার্ট করি। দেখো তো কিসের মান চাইছে? এল না টি? কিসের মান চাইছে? এল এর মান চাইছে না? এই এল চাইছে, কি করবা? স্কোয়ার করবা। কাকে স্কোয়ার করবা? আমার অঙ্কে কোনো না কোনো সংখ্যা থাকবে, আমি তাকে স্কোয়ার করবো। আমার অঙ্কের সংখ্যাটা কি? 50% বৃদ্ধি। আমরা তো জানি 50% বৃদ্ধি মানে যা 1.5 মানে তাই, তার মানে আমরা 1.5 কে বর্গ করবো। 1.5 এর বর্গ তো আমরা পারি না, আমাদের হাতে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর ছাড়া 1.5 এর বর্গ কেমনে করবো? আমরা ভাববো 1.5 আসলে 15। 1.5 এর বর্গ করা মানে যা 15 কে বর্গ করা মানে তাই। 15 এর বর্গ হচ্ছে 225, তাহলে 1.5 এর বর্গ হবে 2.25। 1.5 এর বর্গ হবে কি? 2.25। এই যে যেটা বেরোলো এত গুণ হবে,
মাথায় রাখবা ক্যালকুলেশন করে সবসময় যেটা বের হয় এত গুণ হয়। তাহলে আমি যেটা বের করলাম 2.25 এত গুণ হবে। আমার চাইছে কি কতটুকু বাড়াতে, তাহলে আমার এখান থেকে একটা 1 মাইনাস করতে হবে। 2.25 মাইনাস 1 তার মানে 1.25 গুণ বাড়বে। দেখো তারাও কিন্তু দেখো এই কাজটা করছে, খেয়াল করে দেখো, তারা কিন্তু প্রথমে স্কোয়ার করে 2.5 বের করছে, এরপর তারা কিন্তু একটা 1 মাইনাস করছে। তার মানে যদি জিজ্ঞেস করতো কত গুণ হবে, তাহলে কিন্তু আমি অঙ্ক এখানে শেষ করে দিতাম, মাইনাস কিন্তু আর করতাম না। ভালো কথা, একটা অঙ্ক তুমি তত ভালো বুঝবা যত বেশি প্র্যাকটিস করবা। আসলে আমরা জিনিসটা অভ্যাস করি, অভ্যাস না করলে কিন্তু মনে থাকবে না। আমাকে বলো দেখি একটু, 50% বৃদ্ধি যদি না বলতো, যদি বলতো 20% বৃদ্ধি, বা ধরো যদি বলতো 30% বৃদ্ধি, তাহলে আমরা কতকে বর্গ করতাম? 30% বৃদ্ধি বললে কতকে বর্গ করতাম বলো তো? 1.3, 1.3 এর বর্গ তো পারি না, কেমনে করবো? 13 বর্গ করবো, 13 বর্গ কত? 169। তার মানে কি 1.69। 1.69 গুণ কি হবে নাকি বাড়বে বলো তো? 1.69 গুণ কি হবে নাকি বাড়বে? সবসময় যেটা বেরোয় ডিরেক্ট, এটা কি? এত গুণ হবে, খুব সুন্দর, এত গুণ হবে। বাড়বে কত? বাড়বে কত? 0.69 গুণ বাড়বে। যদি বলে বাড়বে কত, তাহলে কি করবো? একবার দিয়ে দিব, শেষ। বুঝা যাচ্ছে না? আচ্ছা এবার চলো তাড়াহুড়া করি একটু, বলো তো দেখি 20% বৃদ্ধি যদি বলতাম, একবারে বলো উত্তর কত হবে? 20% বৃদ্ধি বলে উত্তর কত হবে বলো? 20% বৃদ্ধি বললে উত্তর কত হবে দেখি, সবার আগে কে পারে? 0.44, খুব সুন্দর। কে পারছে আগে দেখি তো? রোল নাম্বার 594, সাইয়েদা, তারপরে সামিহা, সৈয়দা সামিহা, খুব সুন্দর। তারপরে পারছে হচ্ছে নাজিফা, নাজিফা সবসময় ফার্স্ট উত্তর দিচ্ছে। খাদিজা 0.4 কেন? তুমি কি 20%-এর পয়েন্টকে বর্গ করে 0.4 বানাই দিছো? 2 × 4, খবরদার। 20% বৃদ্ধি মানে 1.2, 1.2 এর উপর পাই না, 12 বর্গ, 12 বর্গ মানে 144, মানে 1.44, 1.44 গুণ হবে মানে 0.44 গুণ বাড়বে। তিনটা করাইছি, এরপরে ভুল করলে মাউস দিয়ে পিটাবো। ভুল করা যাবে না, খুব চমৎকার, অনেকগুলা সঠিক উত্তর আসছে। তাইলে আমরা অনেকগুলা স্কোয়ারের ম্যাথ শিখলাম, আসো আমরা এবার একটা রুটের ম্যাথ শিখে ফেলাই। ওই যে টি চাইলে রুট, এল চাইলে স্কোয়ার, আমরা তো একটা এল এর ম্যাথ শিখছি, টি এর ম্যাথ শিখে তাহলে আমাদের এখানে সমস্ত অঙ্ক করা হয়ে যাবে। কেমন? এইখানে দেখো 7 নাম্বার যে অঙ্কটা, আগে একটু বলে নিই। 7 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের ম্যাথ। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিন্তু থিওরি হিসেবে পড়তে হয়, ম্যাথ হিসেবে না। এটা ডিরেক্টলি থিওরির মধ্যেও আছে, তার মানে আমরা এটা ম্যাথ থেকে কমিট করবো। এটা আমরা থিওরির মধ্যে গিয়ে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের মানটা লিখে ফেলবো এখানে। আপাতত আমরা 9 নাম্বার অঙ্কে আসি। এইটা রুটের ম্যাথের মধ্যে সবচেয়ে বড় ম্যাথ। এই ম্যাথটা যদি পারি তাই বাদ বাকিগুলো আমরা পারবো। দেখো তো 9 নাম্বার ম্যাথ, মনোযোগ দিও। 9 নাম্বার ম্যাথে আগে দেখো কার মান চাইছে, এল না টি? বলো কার মান চাইছে, এল না টি? টি চাইছে না? টি চাইছে, তাহলে কি করবা? স্কোয়ার না রুট? অবশ্যই রুট করবা। কাকে রুট করবা? যে ভাই আমার অঙ্কের মধ্যে একটা সংখ্যা থাকবে, আমি তাকে রুট করবো। এখন না পোলাপান কনফিউজড হয়ে যায়, যে ভাই আগের অঙ্কে তো সংখ্যা ছিল একটা, ওই একটাকে দুইটা জবাই করে দিয়েছি, এখানে তো সংখ্যা দুইটা, কাকে ছেড়ে কাকে রুট করবো? তখন একদল বলবে ভাই চলেন আমরা 4 গুণকে রুট করি, আরেক দল বলবে যে না ভাই আমরা 4 সেকেন্ডকে রুট করবো। আরেকজন থাকবে বেশি পাকনা, সে বলবে কি তোরা তো সব গাধা, দুইটা তো একই, যাকেই করো একই তো। আমি চিন্তা করো সব অঙ্কে তো দুইটা সেম থাকবে না, 4 গুণ আর 4 সেকেন্ড তো সব অঙ্কে সেম থাকবে না, ডিফারেন্ট থাকতে পারে, তাই না? আমি কিভাবে বুঝবো আমার কাকে নিয়ে কাজ করতে হবে? মাথায় রাখবা, আমরা কি বারবার কয় গুণ বাড়বে, কয় গুণ হবে, কয় গুণ বাড়বে, কয় গুণ হবে, আমরা কি গুণ টুন নিয়ে আলোচনা করতেছি না, তাই না? তাহলে কয় গুণ টুন ওয়ালা টাইপ কোনো ডাটা থাকলে ওইটাই আমার কার্যকরী মান। রুট যদি করতে হয় ওইটাকেই করবো, স্কোয়ার যদি করতে হয় ওইটাকেই করবো। আবার বলি, কয় গুণ টুন ওয়ালা যদি কোনো মান থাকে সেটাই হচ্ছে আমার কার্যকরী মান। সমস্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আলাপ আলোচনা সব ওইটাকে ঘিরেই হবে। এটা ছাড়া বাদ বাকি যা থাকবে সব হচ্ছে আদিমান। এটা ছাড়া বাদ বাকি যা থাকবে সব হচ্ছে আদিমান। মাথায় রাখবা, আদিমান অঙ্কের ভেতর কোনো কাজে লাগে না। আদিমান অঙ্কের ভেতর কোনো কাজে লাগবে না, এটা অঙ্কের শেষে লাগতেও পারে, নাও লাগতে পারে। তারপর আমরা এটা অঙ্কটা আবার শুরু করি। কি চাইছে রে স্যার? টি চাইছে। কি করবি রে স্যার? রুট করবো। কাকে রুট করবি স্যার? 4 গুণকে রুট করবো। 4 রুট কত রে? 2। খেয়াল করো 4 রুট কত রে? 2। তার মানে আমার উত্তর কিন্তু বেড়ে গেছে। দেখো, যদি বলে যে দোলনকাল কয় গুণ হবে, কি বলবো? 2 গুণ হবে, উত্তর শেষ। যদি বলে দোলনকাল কয় গুণ বাড়বে, কি বলবো? 1 গুণ বাড়বে, উত্তর শেষ। খেয়াল করে মনে আছে কিনা, ওই যে আগের বার স্কোয়ার করছিলাম এত গুণ হয়েছিল, 1 মাইনাস করছিলাম এত গুণ বাড়ছিল, তাই কিন্তু করতেছি। 4 রুট করছি, যা বাইরেছে ডিরেক্টলি এত গুণ হবে, এটা উত্তর। যদি বলতো কত গুণ বাড়বে, তাহলে 1 মাইনাস করলাম, 1 গুণ বাড়বে, এটা উত্তর ছিল। খেয়াল করে দেখো, তারা কিন্তু কত গুণ হবেও চায় নাই, তারা কত গুণ বাড়বেও চায় নাই। তারা চাইছে দোলনকালের বর্তমান মান কত। তুমিই ভাবো, বর্তমান মান জানতে চায়, তাহলে আগের মান জানার দরকার আছে না? আগের মান দেওয়া আছে না? কয় সেকেন্ড? 4 সেকেন্ড। চিন্তা করো তো, আগে ছিল 4 সেকেন্ড, তুমি করছো 2 গুণ, 4 দুগুণে কত? 8। 8 না? উত্তর কত? 8। বোঝা যাচ্ছে আমার কথা? তুই একটু ভালো করে ভাবো। মনে করো আমি তোমাকে বললাম গতকাল আমার কাছে যে টাকা ছিল, আজকে আমার টাকা 10 গুণ হয়ে গেছে। আমি তোমাকে বললাম বলতো আজকে আমার কয় টাকা? তুমি বললা ভাই আপনি কালকে টাকার মানটা বলেন। মানে আমি কেন পারবো? ও আচ্ছা, কালকে আমার কাছে 10 টাকা ছিল, এখন বলা কত টাকা? তুমি তখন বললো আচ্ছা ভাই 10 10 100 টাকা। তার মানে কি দাঁড়াইলো? বর্তমান মান যদি জানতে চাই, আমার আগের মানটা জানার দরকার আছে, এবং আগের মান অঙ্কে দেয়াই থাকে, তোমাকে সেটা জাস্ট খুঁজে এনে গুণ করে দিতে হবে। তাহলে দেখো আমি লিখে ফেলতেছি, কি লিখবো? বর্তমান মান ইকুয়াল টু
আদি মান ইন্টু 2, বর্তমান মান ইকুয়াল টু আদি মান ইন্টু 2। মানে এই অঙ্কে যেহেতু 2 গুণ আসছে এই জন্য 2 লিখছি, বুঝছো? ভালো কথা। আদিমান কোন কোন অঙ্কে ভাষার আড়ালে লুকায় দেওয়া থাকে, আমি দেখব তুমি সেই ভাষার আড়ালে লুকানো ডাটা খুঁজে বের করতে পারো কিনা। এই অঙ্কটা আমি আবার নতুন করে পড়তেছি, আমার সাথে সাথে দেখতে পারে। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটি 4 গুণ, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটি 4 গুণ, দ্বিতীয় দোলকটি একটি সেকেন্ড দোলক হলে বলতো আদিমান কত? দ্বিতীয় দোলকটি একটি সেকেন্ড দোলক হলে বলতে হবে তাহলে আদিমান কত? আদিমান অবশ্যই 2 সেকেন্ড। চমৎকার শতাব্দী, চমৎকার সামিহা, সুমাইয়া সুলতানা, মুন্নি, নাজিফা, খুব ভালো, খুবই সুন্দর। সেকেন্ড দোলক মানে আদিমান 2 সেকেন্ড, তখন উত্তর কত হবে? 2 দুগুণে 4। লিখে দিয়ে দাও এটা। ফাতেমা আজাদ ফেসবুক থেকে লিখতেছে, আয়শা হাসিব খুব ভালো। তাইলে আমরা লিখে দিই সেকেন্ড দোলক বললে, কলমটা দিয়ে লেখাটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের থিওরি কিন্তু মানে অঙ্ক কিন্তু শেষ, আমাদের থিওরি কিন্তু একদম লাস্ট পর্যায়ে। আমরা অলরেডি যা যা বাকি আছে সব পড়ে ফেলছি। আমি তোমাকে দেখাই, একটু মনোযোগ দিও। মনে আছে গতিশক্তি সর্বোচ্চ মান মোট শক্তি সমান? গতিশক্তি সর্বোচ্চ মান মোট শক্তি সমান না? আর মোট শক্তি কি হাফ অফ কে এ স্কয়ার না? তাহলে আমি যে বলতে পারি না গতিশক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক? বলা যায় কিন্তু গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু এ স্কয়ার। দেখো এটা লাল কালার দাগ দিয়ে রাখছি, এই লাইনটা আমাদের লাগবে, এই লাইনটা আমাদের পড়া হয়েছে। তারপর এই যে বিভব শক্তি বিস্তারের বর্গ সমানুপাতিক, একই তো কথা। সর্বোচ্চ বিভব শক্তিও তো মোট শক্তির সমান, তাহলে ওটাও তো আসলে আলটিমেটলি বিস্তারের বর্গের সমানুপাতিকই হবে, তাই না? তারপরে তোমার হচ্ছে এই যে দেখো মোট শক্তির মান হাফ অফ কে এ স্কয়ার, এটা আমরা একটু আগে দেখছি না, মোট শক্তির মান হাফ অফ কে স্কয়ার। এবার কে আবার কি? কে আবার এম ওমেগা স্কয়ার, মনে আছে ওই যে ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম, তাহলে কে মানে কি? এম ওমেগা স্কয়ার। এটা এখানে একই ভাবে লেখা যায়। তারপরে তোমার দেখো তোমার এই জায়গাটা খেয়াল করো, এটা কিন্তু আমরা পড়ছি, তোমার কি মনে আছে ওই যে সর্বোচ্চ অবস্থায় সবার মান সর্বোচ্চ, শুধু বেগের মান শূন্য। আবার সর্বনিম্ন অবস্থায় সবার মান শূন্য, শুধু বেগের মান সর্বোচ্চ। এটা পড়ছিলাম না? মনে আছে বেগ আর বেগের জাত ভাই, তারা দুজন বেয়াদব। বেগের জাত ভাইকে গতিশক্তি, তাহলে সর্বোচ্চ অবস্থা কি? এক মাথায়, এক মাথায় বেগ শূন্য না? তাহলে এক মাথায় কি গতিশক্তি শূন্য না? বলো। দেখো তাই তো লিখেছে, দেখো তো লাল দাগ দেওয়ার লাইনটা দেখো, বিস্তারের প্রান্তে মানে একদম মাথায় গতিশক্তি শূন্য। আর বৃহস্পতি সর্বোচ্চ, এখানে বৃহস্পতি সর্বোচ্চ মান হাফ অফ কে স্কয়ার। তার মানে আমরা এগুলো অলরেডি পড়ছি, যা যা দাগানো আছে। কেমন? এইবার দেখো নিচের দিকে দোলক ঘড়ি দ্রুত বা তোমার হচ্ছে স্লো যাওয়া, এরকম একটা তোমার জায়গা আছে। জায়গাটাকে আমি একটু জুম ইন করি। এখানে কিছু সমীকরণ আছে, সমীকরণগুলো আমাদের জানা থাকে না। এখন এই যে সমীকরণগুলা, লিফটের মধ্যে একটা দোলক ঘড়ি বা একটা সেকেন্ড দোলক যদি ঢুকাও, তাহলে তার সমীকরণ কিভাবে চেঞ্জ হয় এটা নিয়ে এখানে আলোচনা করা আছে। আমরা জানি একটা সরল দোলকের সমীকরণ হচ্ছে টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি, এটা তোমরা জানি তাই না? এখন তোমার কারণ নর্মালি একটা সরল দোলকের উপর জি ত্বরণ কাজ করে, লিফটের মধ্যে ঢুকলে লিফটের ত্বরণ যদি এ হয়, ওইখানে তখন ওই সরল দোলকটা একটু ডিফারেন্ট ত্বরণ ফেস করে। তখন সে কখনো জি প্লাস এ ফেস করে, কখনো সে জি মাইনাস এ ফেস করে। এই জিনিসগুলা আসলে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের বেসিক। তোমাদের আমি নেক্সট যে ক্লাসটা নিব ওটা হবে নিউটনিয়ান বলবিদ্যা। ওই ক্লাসে এই বেসিকটা আমি তোমাকে সুন্দর করে বুঝাই দেব, যেটা কিভাবে আসলে এই জি প্লাস এ হয়, কখন জি মাইনাস এ হয়। কেমন? আপাতত আজকের জন্য শুধুমাত্র আমি তোমাকে শর্ট টেকনিকটা বলে দিব, যে তুমি কিভাবে মনে রাখবা কখন জি প্লাসে কখন জি মাইনাসে। আজকে শুধু শর্টকাট বললাম, নিউটনিয়ান বলবিদ্যা দিন বেসিকটা সহ বলে দিই। দেখো লিভ যদি এ ত্বরণ সহ নিচের দিকে নামে, দেখো একটা হচ্ছে নিচের দিকে নামা, একটা হচ্ছে উপরের দিকে ওঠা, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা পজিটিভ ধরে নিই। উপরে যেহেতু ভালো লাগে শুনতে, উপরে যেতেছে এটাকে আমরা পজিটিভ ধরে নিব, আর নিচে নামাটাকে আমরা নেগেটিভ ধরে নিব, নিচে নেগেটিভ এভাবে ধরে নিব। তাহলে দেখো ত্বরণ যদি এ হয়, নিচে নামলে জি মাইনাসে, উপরে উঠলে জি প্লাসে। আশা করি তুমি প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝতেছো। তো আমাকে বলো তো দেখি, লিফট যদি সমবেগে উপরের দিকে ওঠে, বলতো সমবেগে, সমবেগে মানে ত্বরণের মান কত বলতো? এর মান কত? লিফটের এ সমবেগে যদি চলাচল করে লিফটের এ কত হবে? 0 হবে। কারেক্ট, সমবেগে চলাচল করলে লিফটের কত হবে? 0 হবে। তার মানে কি দাঁড়াইলো, আমরা কিন্তু এই এটাকে কিন্তু যোগ বিয়োগ করতেছিলাম, তাই না? জি থেকে এটাকে যোগ বিয়োগ করতেছিলাম, তাহলে উপরে উঠলে যোগ করতেছিলাম, নিচে নামলে আমরা বিয়োগ করতেছিলাম, ঠিক কিনা? তার মানে কি দাঁড়াইলো, উপরে ওঠার সময় আমি 0 যোগ দিব, নিচে নামার সময় আমি 0 মাইনাস করবো। একই তো জিনিস থাকবে, 2 পাই রুট ওভার এল বাই জি তো থাকবে নাকি? তার মানে দুই ক্ষেত্রে সমবেগে উপরে উঠলে নিচে নামলে কোনো কিছু চেঞ্জ হবে না। এবার লিফট যদি অবাধে পড়ে, কেউ কি আমাকে বলতে পারো অবাধে পড়াটার কথাটার মানে কি? অবাধে পড়তেছে এই কথাটার মানে কি? অবাধে পড়তেছে এটা টেকনিক্যাল মিনিংটা কি, এটা কি বোঝায়? অবাধে পড়তেছে মানে হচ্ছে লিফটের যে ত্বরণ এটা অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যাবে। তার মানে তুমি মনে করো ছাদ থেকে লাফ দিলা, তুমি তো অভিকর্ষ ত্বরণের পড়বা না, তো লিফটটাও মনে করো ওই ছাদ থেকে লাফ দেওয়ার মতো ঠাস করে উপর থেকে দড়ি ছিঁড়া পড়ে যাচ্ছে, তখন অবশ্যই এর মান হবে জি। যেহেতু পড়তেছে মানে নামতেছে, পড়তেছে মানে কি নামতেছে, তাই না? তার মানে কি এটা মাইনাস। তার মানে কি আমি এখানে
ওই যে নিচে নামার সময় যে মাইনাস করতাম, ওই মাইনাস ওয়ালাটা কাজটা করবো। তার মানে আমি ওই জি থেকে জি মাইনাস করবো। জি থেকে জি মাইনাস করা মানে কি, টি এর মান হবে ইনফিনিটি। নিচে যদি শূন্য আসে, শূন্য দিয়ে কাউকে ভাগ করলে ইনফিনিটি হয়ে যায় না? টি এর মান অসীম মানে, বুঝছো? মানে এই সরল দোলককে আমি যদি এখান থেকে টেনে ছেড়ে দেই, এই সরল দোলক একবার গিয়ে ফেরত আসতে অসীম পরিমাণ সময় লাগাবে। অসীম পরিমাণ সময়ের কি কোনো হিসাব আছে? অসীম মানে কি, কিয়ামত পর্যন্ত সময় কেউ তো আমি অসীম সময় বলতে পারবো না, পারবো বলো? হয়তো আরো 100 কোটি বছর পরে কিয়ামত হবে, অথবা 1 বছর পরে কিয়ামত হবে, অথবা 2 বছর পরে কিয়ামত হবে। যে কোনো সময় তো হবে, সেটা তো কাউন্টেবল, তাই না? সেটা গোনা যাবে। অসীম মানে কি, তার চেয়ে বেশি। এ কথা মানে কি তারা জানো? এ কথা মানে হচ্ছে এই লিফট যদি 100 তলা ছাদের উপর থেকে যদি এভাবে খুলে পড়ে যায়, এই লিফটের মধ্যে তুমি যদি সরল দোলক হাতে নিয়ে দাঁড়ায় থাকো, তুমি ওই লিফটটা মাটিতে পড়ার আগ পর্যন্ত তোমার সরল দোলক এখান থেকে অল্প একটু মুভ করবে না। কেন? কারণ যার যায়া আসতে সময় লাগে অসীম সময়, তার নড়তেও সময় লাগবে অসীম সময়। কারণ অসীমকে তুমি যা দিয়ে ভাগ করো না কেন, অসীমই থাকে। তার মানে এই সরল দোলকটা আসলে নড়বেই না। তার মানে সে আর পর্যায়বৃত্ত ধর্মটা থাকবে না। পর্যায়বৃত্ত মানে কি, সে যায় আবার আসবে, এটা সে করতে পারবে না। তার মানে তার পর্যায়বৃত্তিক ধর্মটা হারায় যাবে। তাহলে কি হয়ে যাবে, সে অপর্যাবৃত্ত হয়ে যাবে। এই লিফট যদি কেমন পর্যন্ত নিচে পড়ে, এই সরল দোলক কিন্তু ওই যে জি ত্বরণে যদি পড়তে থাকে, এই সরল দোলক অল্প একটু নড়বে না। নড়তেছে হয়তো, আমরা টের পাচ্ছি না আর কি। কেমন, আমরা হয়তো বুঝতে পারবো না কখনো এটা। কেমন, এটাকে আমরা বলি অপর্যাবৃত্ত। অপর্যাবৃত্ত কথাটা কখন আসবে, যখন টি এর মান হয়ে যাবে অসীম, অথবা এফ এর মান হয়ে যাবে জিরো। তুমি তো বুঝবা কিন্তু টি ইনফিনিটি মানে কি, এফ মানে কি 1/t, 1/infinity মানে কি জিরো। মানে যার কম্পাঙ্ক শূন্য, এর মানে কি সে নড়াচড়াই করে। তার মানে কি, তার কোনো গতি নাই, তার মানে তার পর্যাবৃত্তিক ধর্ম নাই। ঠিক আছে, এটার কই হতে পারে, এটা মহাকাশে হতে পারে। মহাকাশে গেলে আমরা বললাম মহাকাশে জি এর মান শূন্য। তার মানে কি, মহাকাশে এই সমীকরণের মধ্যে তলায় শূন্য বসাবা, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে মহাকাশেও এই সেম ঘটনাটা ঘটে। ঠিক আছে, এর মান প্লাস মাইনাসের শর্টকাটটা বলে দিই। এর মান প্লাস মাইনাসের শর্টকাটটা হচ্ছে কি, যদি নিচের দিকে নামে তুমি এটাকে সমীকরণ থেকে মাইনাস করবা, ওই যে জি থেকে মাইনাস করবা এখান থেকে। আর যদি উপরের দিকে উঠে, তুমি জি থেকে এটাকে প্লাস করবা। কেন, এটা নিউটনের বলবিদ্যাতে বুঝাবো, আপাতত শুধু শর্টকাটটা। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তো, এটা হচ্ছে, এটা আমরা পড়ছি অলরেডি, এটা আমরা পড়ছি। আমাদের আছে লাস্ট সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকটা বোঝাবো, তারপরে তোমরা একজন প্রশ্ন করছিলে একটা, পারদের একটা প্রশ্নটা আবার কইলো, আমি উত্তর বলে দিব। সেকেন্ড দোলকের ব্যাপারে দেখো, এমন কোন লাইন না যেখান থেকে প্রশ্ন আসা বাকি আছে, সবই লাগবে। সেকেন্ড দোলকের দোলনকাল কি রে ভাই, 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে অর্ধ দোলনকাল কত? অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, মানে যে যাইতে শুধু সময় লাগে কত, 1 সেকেন্ড। তারপরে তোমার হচ্ছে বিটের সময়কাল 1 সেকেন্ড। স্পন্দনকাল 1 সেকেন্ড। সবই 1 সেকেন্ড। মানে বোঝাই তোমাকে, মানে একটা সেকেন্ড দোলক যখন এদিক থেকে এদিকে যায়, আমরা বলি একবার কাঁপছে। আবার যখন আসে, আমরা বলি আরেকবার কাঁপছে। তার মানে একটা সেকেন্ড দোলকের একটা পর্যায় মানে 2টা স্পন্দন। একটা পর্যায় মানে কি, 2টা স্পন্দন। তাহলে একটা স্পন্দনের সময় লাগে কয় সেকেন্ড, 1 সেকেন্ড লাগে। স্পন্দনের ইংরেজি হচ্ছে বিট। আমরা বলি না হার্ট বিট, মানে কি হার্ট কাঁপতেছে, বিট মানে কাঁপাকাঁপি, স্পন্দন মানে কাঁপাকাঁপি। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, বিটের সময়কাল 1 সেকেন্ড, স্পন্দন কালও 1 সেকেন্ড। স্পন্দন কাল মানে কিন্তু কম্পাঙ্ক না, কম্পাঙ্ক মানে স্পন্দনাঙ্ক, ওটা আলাদা। কম্পাঙ্ক আর কাল ডিফারেন্ট জিনিস, এটা হচ্ছে স্পন্দন কাল। কেমন, এই লেখাটা একটু ঢিলা গোলা গোলা হয়ে গেছে, আমি একটু এটা সুন্দর করে লিখে দাঁড়াও। বিটের সময়কাল, এটা হচ্ছে স্পন্দন কাল। কেমন, আরেকটা এনে দেখো তো, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক কত বলো তো? কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি 0.5 হার্জ হবে না, 2 এর উল্টা। কম্পাঙ্ক মানে কি 1/t, 0.5 হার্জ। একটু বলো তো, 0.5 হার্জে কেউ যদি নড়াচড়া করে, আমরা কি সেই শব্দ শুনতে পাবো নাকি পাবো না? কেউ যদি 0.5 হার্জে নড়াচড়া করে, আমরা কি সেটা শুনতে পাবো নাকি পাবো না? কেন পাবো না, শতাব্দী বলো কেন পাবো না? কারণ এটা 20 থেকে 20,000 হার্জের রেঞ্জের মধ্যে না। আমরা 20 হার্জের নিচে শুনি না, 20,000 হার্জের চেয়ে উপরে শুনি না, তাই না? এটাই ওই যে তোমার ছিল জনি ভাই পাহাড় মাপা টাইম আগের পেজটাই বলছিলাম যে শেষ আলোচনা করবো। কেমন, আরেকদিন দেখো এটার যে তোমার ইয়েটা, এই যে তোমার যে কার্যকরী দৈর্ঘ্য যেটা, সেটা খেয়াল করো, এলিগাল জি বাই পাই স্কয়ার। দেখো জি কিন্তু 9 পয়েন্ট সামথিং, পাই কিন্তু 3 পয়েন্ট সামথিং। পাইকে বর্গ করলে 9 পয়েন্ট সামথিং, তাহলে উপরে নয় নিচে নয়, কাটাকাটি করলে কত হবে, একের কাছাকাছি হবে না? দেখো তো এটা কার্যকরী দৈর্ঘ্য, দেখো একের কাছাকাছি, খেয়াল করছো? ধ্রুবক কিন্তু, মিটারে করলে একের কাছাকাছি, সেন্টিমিটারে 100 কাছাকাছি, একই তো জিনিস, তাই না? তাহলে আমরা বলবো কি জানো, আমরা পুরো জিনিসটাকে পড়বো এভাবে। দেখো আমরা পড়বো কি, আমরা পড়বো এভাবে, সেকেন্ড দোলকের দোলনকাল 2, কম্পাঙ্ক আধা, মহাকাশে কম্পাঙ্ক 0, বাদ বাকি দুনিয়ার সব 1। দেখো পড়ার সিস্টেম, সেকেন্ড দোলকের দোলনকাল 2, কম্পাঙ্ক আধা, মহাকাশে কম্পাঙ্ক 0, বাদ বাকি দুনিয়ার সব 1।
অর্ধদোলনকাল কত 1, বিটের সময় কত 1 সেকেন্ড, স্পন্দনকাল কত 1 সেকেন্ড, এল এর মান কত রে ভাই প্রায় 1 মিটার। আমার সহজ জিনিসটা মনে থাকবে কেমন? আচ্ছা, এবার পারদের যে ব্যাপারটা আমাকে বলছিল, পারদের কোয়েশ্চেনটা কি ছিল বলতো? পারদের প্রশ্ন ছিল হচ্ছে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে টি বাড়ে কিন্তু ফুল পূর্ণ করলে নো চেঞ্জ থাকে কেন? চাঁদের পৃষ্ঠে টি বাড়ে কেমনে? ইনফিনিটি হওয়ার কথা না। আর দোলক নিরেট হলে টি চেঞ্জ হয় না কেন? আচ্ছা ঠিক আছে, একবারে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিই। নাবিদ শোনো, চাঁদের পৃষ্ঠে টি বাড়ে ইনফিনিটি কেন হবে? চাঁদের পৃষ্ঠের তোমার টি এর মান তো চাঁদের জি দিয়ে ডিফাইন করা হবে। তুমি এটা ভাবতেছো যে চাঁদে তো পৃথিবীর জি কাজ করে, এটা ভাবতেছো না। চাঁদে কিন্তু চাঁদের নিজস্ব একটা জি আছে, কিন্তু চাঁদের নিজস্ব একটা অভিকর্ষ ত্বরণ আছে না, সেই জি পৃথিবীর 6/1। তাহলে চাঁদে যেহেতু জি এর মান পৃথিবীর 6/1, চাঁদের টি এর মান পৃথিবীর চাইতে বেশি হবে যে কোনো কিছু। কারণ তুমি জানো টি সমানুপাতিক 1/√g। তাহলে চাঁদে যেহেতু জি কম, চাঁদে অবশ্যই টি এর মান বেশি, ইনফিনিটি হবে না, কারণ চাঁদে তো নিজের একটা আকর্ষণ বল আছে। হ্যাঁ, মহাকাশে এমন কোন জায়গাতে যেখানে চাঁদ নাই, সূর্য নাই, কোনো গ্রহ মঙ্গল গ্রহ নাই, কোনো কিছু আকর্ষণ নাই, সেইখানে গেলে মহাকাশে এটা টি এর মান ইনফিনিটি হবে, বুঝছো? চাঁদ এখানে মহাশূন্যের কোনো অংশ, চাঁদ এখানে আলাদা একটা উপগ্রহ বা একটা বস্তুখণ্ড হিসেবে আমরা বিবেচনা করবো। এইবার তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে দোলক, আমি এই তোমার এই প্রশ্নটা আমি কি করি জানো, তোমার প্রশ্ন আমি সবাইকে সেন্ড করে দিই, তাহলে তোমার হচ্ছে সবাই দেখতে পারবে যে আমি আসলে কিসের উত্তর দিচ্ছি। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ টেক্সটে, আমার কাছে টেক্সট দিয়েছে, নাবিদ এই প্রশ্নগুলো করছে, নাবিদের 2 নাম্বার প্রশ্ন উত্তর আমি দিছি, নাবিদ 3 নাম্বার প্রশ্ন লিখতে ভুলে গেছে, 1 এর 2 এর পর 4 লিখে দিছে, মনে হয় টেনশন চলে 3 লেখা নাই। 1 নাম্বারটা যেটা পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে টি বাড়ে কিন্তু ফুল পূর্ণ করলে টি চেঞ্জ হয় না কেন, এটা আমি তোমাকে বলি, মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে এই পাতায় লিখে দাও। মনে করো এইটা একটা সরল দোলক যার বব হচ্ছে এইটা, ঠিক আছে? এখন এই সরল দোলকের এই ঝুলন বিন্দু থেকে সুতার দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু বলি স্মল এল, নট ক্যাপিটাল এল, আমরা এটাকে বলি স্মল এল, তাই না? এবং এই জায়গা থেকে ভেতরের যে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা বলি আর। আমরা বলি ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আর, আসলে ববের কেন্দ্র না, এটা ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব আর। তাহলে এই এল আর এই আর যোগ দিলে হয় তোমার ক্যাপিটাল এল, ঠিক কিনা? তাই না? এখন মনে করো একটা বব, মনে করো ফাঁপা আছে, ফাঁপা, এটার মধ্যে কোনো কিছু নাই, যার ভিতরে বাতাস, তাহলে এটা ভর কেন্দ্র কই? একদম মিড পয়েন্টে, ঠিক কিনা? একদম মিড পয়েন্টে। তাইলে তোমার তাহলে তোমার একটা এল প্লাস আর ইকুয়াল টু এল আসলো। এখন মনে করো এই ববটাকে আমি পুরো পারদ দিয়ে ভরে দিচ্ছি, একদম পুরোটা পারদ দিয়ে ভরা, ফুল টোটালি ভরা, তাতে কি ববের ভর কিন্তু চেঞ্জ হবে? আগেরটাই থাকবে না? তার মানে কি আর এর মান আগেরটাই থাকবে, তাহলে ক্যাপিটাল এল এর মান আগেরটাই থাকবে। তার মানে একটা বব যদি একদম পারদ শূন্য থাকে, ভিতরে ফাঁপা থাকে, তাইলেও তার ক্যাপিটাল এল যত। যদি সে একদম তোমার ববটা যদি একদম পারদ দিয়ে ভরা থাকে, বা ববটা যদি একদম নিরেট থাকে, একদম ভিতরে পুরোটা লোহা দিয়ে ভরা, তাহলে কিন্তু ববের ভর কিন্তু একদম মিড পয়েন্টে থাকবে, তখন কিন্তু আর এটা সেম আরই হবে, তার মানে এল প্লাস আর ইকুয়াল টু এল সেম থাকবে। এখন মনে করো ববটার অর্ধেক অংশ যদি পারদ দিয়ে ভরা থাকে, মনে করো নিচের অর্ধেক পারদ দিয়ে ভরা, তুমি আমাকে বলো তো, ববটা আগে ছিল ফাঁপা, এখন ববটা পারদ দিয়ে ভরা, তাহলে ববের ভর কেন্দ্র কি নিচের দিকে নেমে আসবে না? আসবে কিনা আসবে না, এটা আমাকে সবাই একটু বলো। ববের ভর কেন্দ্র নিচের দিকে নেমে আসবে কিনা, এটা আমাকে একটু বলো। আসবে। ভর কেন্দ্র যদি নিচের দিকে নেমে আসে, তার মানে কি? তার মানে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা যদি আমি তার বলি নাকি, তাহলে এইখান থেকে ভর কেন্দ্রের দূরত্ব কি আগের চেয়ে বেড়ে গেল না? আগের চেয়ে বাড়লো মানে কি? এল বাড়লো, এল বাড়লো মানে টিও বাড়লো, ব্যাপারটা বুঝছো? এই জন্য পারদ অর্ধপূর্ণ থাকলে কি হয়, টি এর মান বেড়ে যায়, কারণ এল বাড়ে তাই টিও বাড়ে। এখন একটা মজার জিনিস বলি, মনে করো একটা পুরা বব পারদ দিয়ে ভরা, পুরা ববটাই মনে করো পারদ দিয়ে ভরা, তাহলে ভর কেন্দ্র কই? একদম মিড পয়েন্টে, ঠিক আছে না? তখন একটা এল পাওয়া যাবে। মনে করো আমি ববের তলায় ফুটা করে দিচ্ছি, ববের তলায় ফুটা করছি, তাহলে পারদ নিচ দিয়ে পড়ে যাচ্ছে, পারদ নিচ দিয়ে পড়ে যাওয়া মানে কি? মনে করো কিছুক্ষণ পর ধরো তোমার এতটুকু পারদ মনে করো নাই, এতটুকু পারদ না থাকা মানে কি? ভরকেন্দ্র নিচের দিকে নামতে থাকবে, আরো পারদ নাই, ভরকেন্দ্র আরো নিচের দিকে নামবে, আরো পারদ নাই, ভরকেন্দ্র আরো নিচের দিকে নামবে, ভরকেন্দ্র যত নিচে এল তত বেশি কিন্তু। তার মানে পারদ পড়ে যাচ্ছে, এলো বাড়তেছে, টিও বাড়তেছে, পারদ পড়ে যাচ্ছে, এলো বাড়তেছে, টিও বাড়তেছে। একদম যখন সব পারদ নাই হয়ে যাবে, বলো তো তখন ভরকেন্দ্র কই চলে যাবে? কে বলতে পারে? একদম যখন সব পারদ নাই, এখন পারদ ভিতরে নাই, ফাঁকা, এখন ভরকেন্দ্র কই চলে যাবে বলো তো? কে বলতে পারে? আবার মিডিলে চলে যাবে, তার মানে কি আবার এল আগের চেয়ে চলে যাবে। তার মানে আমি কিন্তু এটাও বলতে পারি একটা পারদ ভর্তি বব, তার ভরকেন্দ্র আগে মিড পয়েন্টে থাকবে, তার টেলের মান থাকবে। যদি আমি ফুটা করে দিই, পারদ পড়তে থাকবে, ভরকেন্দ্র নামতে থাকবে, এল বাড়তে থাকবে, টিও বাড়তে থাকবে, তার মানে পারদ পড়তেছে, টি বাড়তেছে, পারদ পড়তেছে, টি বাড়তেছে, পারদ পড়তেছে, টি বাড়তেছে, পারদ একদম ভ্যানিশ, পুরো ববটা ফাঁকা। এখন কিন্তু এল আবার আগের পর্যায়ে চলে যাবে, টি আবার আগের মতো হয়ে যাবে। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি, একটা ববের
পারদপূর্ণ বব থেকে পারদ পড়ে যাচ্ছে, টি এর কি পরিবর্তন হবে? প্রথমে টি বাড়তে থাকবে, তারপরে একটা পর্যায়ে যখন বব ফাঁকা হয়ে যাবে তখন টি আবার আগেরটায় ফেরত যাবে। আশা করি আমি এটা বোঝাতে পারছি। এটা মেডিকেলের জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা এইচএসসির জন্য জরুরি, এই জন্য আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম। নাবিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি চমৎকার 3টা প্রশ্ন নিয়ে আসছো, যেটা সবাই জানলো, সবার জন্য আসলে এটা ভালো হয়েছে। কেমন? তাহলে সবাইকে আমার পক্ষ থেকে এবং আজকের কিউএনএ টিচার মেহেদী মোহাম্মদ ভাইয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে ধৈর্য ধরে করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সাথে আবার পরবর্তী যে নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসটা হবে, রুটিন যদি থাকে ওটা আমার সাথে ক্লাস হবে, আবার ওই দিন দেখা হবে। কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।